তো আমরা এই যে ওয়ান শটের আসলে উদ্দেশ্যটা কি? ওয়ান শটের উদ্দেশ্য হচ্ছে যে তুমি কম সময়ে একটা পুরো চ্যাপ্টার আয়ত্ত করবা। তোমার এই যে এইচএসসির আগে তোমার যা যা যেভাবে দরকার তুমি সেগুলো আয়ত্ত করবা, তুমি সেগুলো শিখবা, জানবা, হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। ওকে, সো আমরা শুরু করছি। সো আমাদের তোমরা জানো এইচএসসি শেষেই যারা 25 ব্যাচ বা যে কোনো ব্যাচে তোমরা হৃদয় ভাইয়ের মেডিকেল কোর্স থাকে, আমাদের এখানে মেরিট ট্রুপস আছে। তোমরা যারা মেরিট ট্রুপসে যুক্ত হতে চাও তোমরা মেরিট ট্রুপসে গিয়ে ক্লাসগুলো করে আসতে পারো। ঠিক আছে, মেরিট ট্রুপসের এখানে গিয়ে। ওকে, তো মেরিট ট্রুপস আমাদের এইচএসসির শেষে আবারও সুন্দরভাবে সব ফিচার, এই যে যত ফিচার, আমি আছি, হামিম আছে, ভাই রাজীব ভাই আছে, তো আমরা এই মেরিট ট্রুপস নিয়ে তোমাদের সাথে কাজ করছি, চলমান থাকবে। তো এইখানে হচ্ছে আসি আমরা প্রথমেই একটু এই জায়গাটা অ্যানালাইসিস করি, এই ছকটাকে একটু অ্যানালাইসিস করি আমরা। দেখো কি কি জায়গা থেকে বিভিন্ন বছরে বোর্ডে প্রশ্ন এসেছিল। এই ক্লাসের পিডিএফ তোমরা ইউটিউবে গিয়ে ডেসক্রিপশনে পেয়ে যাবা, এবং ফেসবুকেও আমি ক্যাপশনে পরে অ্যাড করে দিব। ঠিক আছে, এই স্লাইডগুলো তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই, ইয়েতেও থাকবে, ডেসক্রিপশনে থাকবে। ওকে, সো আমি যখন বলতেছি যে দেখো কি কি আসে, যেমন মাইটোসিসের ধাপের মধ্যে দেখো প্রোমেটাফেজ 2 বার আসছে, মেটাফেজটা একটু বেশি আসছে 10 বার। তার মানে মেটাফেজ ধাপটা আমার জন্য কম্পারেটিভলি একটু বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার। হ্যাঁ, 5 স্টার মেটাফেজ। অ্যানাফেজ তাও আর অনেকবারই আসছে, দেখো 8 বার আসছে। সো অ্যানাফেজও আমরা ভালো করে পড়বো, অ্যানাফেজ ধাপ ছবি সহ এটা ভালো করে পড়বো। এরপরে দেখো টেলোফেজ কমই আসছে। সো মেইনলি আসছে কোনটা? মাইটোসিসের মেটাফেজ, অ্যানাফেজ, এই দুইটা খুবই কমনলি আসে, বাকিগুলো টুকটাক আসছে। এরপরে যেটা খুব বেশি প্রশ্ন আসে মাইটোসিসের গুরুত্ব। দেখো 11 বার প্রশ্ন আসছে মাইটোসিসের গুরুত্ব, এগুলো পয়েন্ট করে লেখা লাগে, লিখলেই ফুল নাম্বার, মোটামুটি 4-এ 3 বা 4 তো পাইতে পারো যদি সুন্দর করে লিখো। এরপরে আসি আমরা মায়োসিসের, দেখো প্রোফেজ 1-এর যে প্যাকাইটিন উপদশা, এই প্যাকাইটিন উপদশাটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখো বলা হয়েছে প্রায় 8 বার আসছে, লাস্ট এই 5-6 বছরে 8 বারের মতো আসছে। মায়োসিসের প্রোফেজ 1-এর উপপর্যায় ডিপ্লোটিন, এটা 2 বার আসছে। সো মেইনলি প্যাকাইটিন আর জাইগোটিন, এই যে মায়োসিস 1-এর এই দুইটা ধাপ একটু বেশি আসে কম্পারেটিভলি। ওকে, তারপরে আসো মায়োসিস 2-এর ধাপের মধ্যে অন্যগুলো তেমন একটা আসে না, তবে বেশি ইম্পর্টেন্ট আবারও দেখো মায়োসিসের গুরুত্ব 5 স্টার। হ্যাঁ, মায়োসিসের গুরুত্বটা অনেক 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 আসে। কি গুরুত্ব, কেন লাগবে, প্রয়োজনীয়তা কি, এগুলো ধরে প্রশ্ন আসছে। ওকে, এরপরে দেখো ক্রসিং ওভার এর গুরুত্ব, এটা কয়েকবার আসছে, দেখছো ক্রসিং ওভার। সো এটাও আমরা আজকে পড়বো, ক্রসিং ওভারটা লাভ কি, এগুলো কিছু পয়েন্ট আছে, এগুলো মাঝে মাঝে আসতে দেখা গেছে। এই যে দেখো গত বোর্ডগুলোর মধ্যে 22-22-এ ক্রসিং ওভার নিয়ে আসছে। মাইটোসিস মায়োসিসের পার্থক্য আসছে 6 বার। এই দুইটা জিনিস আমাদের জন্য 3 স্টার টপিক। হ্যাঁ, মাইটোসিস মায়োসিসের পার্থক্যটা আমরা দেখব, এখানে ক্রসিং ওভারের এগুলো নিয়ে আমরা জানবো। তো এই হচ্ছে যে তোমার একটা অ্যানালাইসিস, যে এই চ্যাপ্টার থেকে কোন টপিকগুলা বেশি আসছে, কোন টপিকগুলো একটু কম কম করে আসছে। ওকে, এখন দেখি আমরা এখানে সৃজনশীল গতে, খেয়াল করো সৃজনশীলের গতে আমাদের দেখো এই যে মেটাফেজ দশা চিত্রসহ এটা আসছে, প্যাকাইটিন, অ্যানাফেজ, মায়োসিস 2-এর চিত্রসহ একটু বর্ণনা আসছে মায়োসিস 2, তারপরে জাইগোটিনের উপপর্যায়, এগুলো প্রোমেটাফেজ, সব টেলোফেজ, ক্রসিং ওভার, ইন্টারফেজের এটা মাঝে মাঝে আসছে। ঘতে যদি আমরা আসি, দেখো একটা প্রশ্ন অনেক আসছে, মায়োসিসের গুরুত্ব বর্ণনা করো। দেখো এটা কতবার বোর্ডে আসছে, দেখছো অনেক আসছে বোর্ডে। মাইটোসিসের গুরুত্ব এটাও অনেক আসছে। তার মানে ঘ নাম্বারে আমরা বুঝলাম যে ভাইয়া মাইটোসিস আর মায়োসিসের গুরুত্বটা অনেক বেশি আসে। আরেকটা কি আসছে দেখো, মাইটোসিস মায়োসিসের পার্থক্য, এটাও অনেক বেশি আসছে। হ্যাঁ, আর ক্রসিং ওভারের গুরুত্ব। তার মানে আমার ঘতে এই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে ঘতে যেটা সবচেয়ে বেশি আসছে সেটা কি বলতো? ঘতে আসছে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, ওদের মাইটোসিস মায়োসিসের পার্থক্য, এবং হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। তার মানে যত যাবতীয় গুরুত্বগুলো আছে এগুলো সব এখান থেকে আসছে। ঠিক আছে, এখন আসি আমরা প্রোফেজ। হ্যাঁ, এবার আসি আমরা এইখানে, দেখো কি বলছে প্রোফেজ নিয়ে। হ্যাঁ, প্রোফেজ নিয়ে আমরা কথা বলবো। তো প্রোফেজ খেয়াল করো, এই যে প্রোফেজে আমাদের কি কি পার্ট, আমরা মাইটোসিস আগে শিখবো। তো মাইটোসিস যখন আমরা শিখতেছি, দেখো মাইটোসিস কোষ বিভাজন কেমন, মানে একটা থেকে 2টি অপত্য কোষ তৈরি হবে। আচ্ছা, 2টি অপত্য কোষ তৈরি হবে।
ওকে ফাইন, ভালো, দুইটা অপত্য কোষ তৈরি হবে। এরপরে কি বলছে, এখানে হুবহু মাতৃগুণ সম্পন্ন হবে, একদম মায়ের মতো হবে, হুবহু মাতৃগুণ সম্পন্ন কোষ হয়, হুবহু মাতৃগুণ সম্পন্ন কোষ। এবং ইম্পর্টেন্টলি একটা কথা, যে ক্রোমোজোম এইখানে সমান থাকে। ক্রোমোজোম কি থাকে বলতো, সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটা বলছে। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ওকে ফাইন, এবার আসো এই পয়েন্টে আমরা যে কথাটা বলতেছি যে প্রোফেজ নিয়ে আমাদের কথা। তো প্রোফেজ যখন আসবে, প্রথম দশা মাইটোসিসের প্রথম দশা যে প্রোফেজ, এখানে কি হয় দেখবা যে একটু এই যে ক্রোমোজোমগুলো, এখানে থাকা ক্রোমোজোমগুলা একটু আগের থেকে মোটা হয়। হ্যাঁ, একটু আগের থেকে মোটা হয়, একটু মোটা হয়। কেন মোটা হয় এটা নিয়ে আমি বলবো, একটু ক্রোমোজোমগুলা আগের থেকে একটু মোটা হয়। তো এখানে দেখো ক্রোমোজোমে জলবিয়োজন ঘটে। কি ঘটে? ক্রোমোজোমে জলবিয়োজন ঘটে, জলবিয়োজন ঘটে। ক্রোমোজোমে কি ঘটে বলতো? জলবিয়োজন, তার মানে পানিটা বের হয়ে যাচ্ছে। কি বলছে? পানিটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখন যখন ওর এখান থেকে পানি বের হয়ে যায়, ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যাচ্ছে, তখন তোমার হচ্ছে এই ক্রোমোজোমটা কি হবে? পানি বের হয়ে যাচ্ছে, তাহলে ও একটু সরু হয়ে যাবে না? একটু চিকন হয়ে যাবে, মানে চিকন কি, মানে একটু সংকুচিত হবে। তো সংকুচিত যখন হবে তখন ক্রোমোজোমটা একটু খাটো ও মোটা হয়। তাহলে ক্রোমোজোম কি হচ্ছে বলো তো? এখানে খাটো ও মোটা হবে। ক্রোমোজোমটা কি হবে বলো? খাটো ও মোটা হয়, খাটো ও মোটা হয়, তার মানে এরকম সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এরপরে আসো, নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। কি শুরু হয় বলতো? নিউক্লিওলাসের বিলুপ্তি আস্তে আস্তে, ওই যে ভিতরে যে নিউক্লিওলাসটা ছিল না, এখানে একটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে, ওটা আস্তে আস্তে বিলুপ্তি শুরু হয়। এবং একই সাথে বলছে এই যে নিউক্লিয়ার পর্দা, কিসের কি? নিউক্লিয়ার পর্দাটাও বিলুপ্ত হওয়া শুরু করে। নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হওয়া শুরু করে, বিলুপ্ত শুরু। তার মানে একই সাথে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা কি? এই যে নিউক্লিয়াসের যে পর্দাটা, এই পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। পর্দাটা আস্তে আস্তে কি হতে থাকে? বিলুপ্ত হতে থাকে। ওকে, পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। এরপরে কি বলছে দেখো, এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হয়। এখানে কি শুরু হয়? স্পিন্ডল যন্ত্র। এই যে আস্তে আস্তে ওর এই দিক থেকে এই স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হবে, এগুলো শুরু হয় নাই এখনো, হইলে তারপরে। তো আমাদের এতটুকু এখানে এগুলা লাগবে না, এটা দরকার নাই তোমাদের। তো এই যে এই পয়েন্টগুলো আমাদের যদি একটু লিখতে পারি এবং এই ছবিটা আঁকতে পারি, তাহলে এটা প্রোফেজ। তাহলে প্রোফেজে নিউক্লিয়াসটা একটু বড় হয়, আগের থেকে নিউক্লিয়াসটা একটু বড় হয়, এবং এখানে মেইন একটা কথা যে জল বিয়োজন ঘটবে, তার মানে ক্রোমোজোম থেকে পানিটা বের হয়ে যাবে, ক্রোমোজোমটা একটু সংকুচিত হবে, একটু মোটা হয়ে যাবে, তখন ক্রোমোজোমটাকে দৃষ্টিগোচর হয়, মানে দেখা যায়, ভিজিবল হয়। নর্মালি ক্রোমোজোমগুলো অনেক চিকন থাকে, তো এই যে চিকন থাকার জন্য ক্রোমোজোমগুলো কি হয় তখন, ওই মানে এগুলোকে খুব মানে হার্ডলি দেখা যায়, মানে খুবই কষ্ট হয় এদেরকে অবজার্ভ করা। তো এইটা হচ্ছে তোমার মাইটোসিসের টোটাল ব্যাপার। এখন আমরা আসি এই জায়গায়, দেখো প্রোফেজ ধাপ গেল। প্রোফেজের পরের ধাপ কি? প্রোমেটাফেজ। প্রোফেজের পরের ধাপ কি ভাইয়া? প্রোমেটাফেজ। তো প্রোমেটাফেজ ধাপে কি হয় আমরা একটু দেখব, আসো। প্রোমেটাফেজ ধাপে আমরা একটু দেখি কি কি ঘটে। তো প্রোমেটাফেজ ধাপে দেখো এরকম তোমার স্পিন্ডল তন্তু তৈরি হবে দুই পাশ থেকে, এই যে এরকম স্পিন্ডল তন্তু তৈরি হবে। হ্যাঁ, এইরকম দেখো স্পিন্ডল তন্তু তৈরি হয়। এইরকম কি তৈরি হচ্ছে? এটাকে বলা হয় স্পিন্ডল তন্তু। স্পিন্ডল 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 তন্তু, ঠিক আছে? স্পিন্ডল তন্তু তৈরি হয়। তো এই যে স্পিন্ডল তন্তুগুলা তৈরি হচ্ছে, এখন তুমি এখানে দেখো এই স্পিন্ডল তন্তুগুলার সাথে আস্তে আস্তে ক্রোমোজোমটা কি হয়? এই যে যুক্ত হতে থাকে। স্পিন্ডল তন্তু, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলোর সাথে ক্রোমোজোমগুলা একটু যুক্ত হবে। ওকে, ক্রোমোজোমগুলা দেখো এরকম যুক্ত হবে। ওকে ফাইন। তো আমাদের প্রথম কথা এখানে স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় প্রোমেটাফেজে।
এবং কি বলছে প্রোমেটাফেজে আস্তে আস্তে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা দেখো এরা বিলুপ্ত হতে শুরু করে, আরো বিলুপ্ত হতে থাকে। এরপরে যেটা বলছে এই যে ক্রোমোজোমগুলা, এই যে এখানে যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো কি হয় স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। এখানে কি ঘটবে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে। তো ক্রোমোজোম কি বলছে দেখো, ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, ক্রোমোজোম কি হয় স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। এখন যেই ক্রোমোজোমটা মানে যেই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, দেখো যে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, তাহলে সেই স্পিন্ডল তন্তুকে কি বলা হয়, সেই স্পিন্ডল তন্তুকে বলা হয় ট্র্যাকশন তন্তু। কি বলা হয় বলতো, ট্র্যাকশন তন্তু। তাহলে আমরা কি বললাম যে ক্রোমোজোমগুলা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হওয়া শুরু করছে। এখন এই যে যেই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমটা যুক্ত হয় তাকে বলে কি, তাকে বলে ট্র্যাকশন তন্তু। তাকে কি বলবো, ট্র্যাকশন তন্তু। ওকে, আমি আবারও বলছি এই ক্লাস যে কোনো ব্যাচের স্টুডেন্ট তোমরা করতে পারবা। তোমরা 9-10 এসএসসি পাস করে থাকলে তুমি যে কোনো যেই এইচএসসি দাও, ইয়ার ফাইনাল পরীক্ষা দাও, টেস্ট দাও, যা এক্সাম দাও, প্রথম সাময়িক পরীক্ষা দাও, যে কোনো এক্সামে এটা এনাফ। ওকে, যে কোনো এক্সামের জন্য ইটস মোর দেন এনাফ। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আসি আমরা এইখানে, দেখো তো এখানে তো যুক্ত হলো। এবার দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে ফাইবার যুক্ত হয়। এই যে যেটা বললাম, এই যে সেন্ট্রোমিয়ার কোনটা, এই যে গোল অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই গোল অংশটাকে কি বলে বলতো, এই গোল অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। গোল অংশটাকে আমরা কি বলবো, গোল অংশটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এই গোল অংশটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার বলবো। আচ্ছা, এই সেন্ট্রোমিয়ারের সাথে এরা যুক্ত হলো। এখানে আরেকটা কথা বলে যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় প্রোমেটাফেজে। কি দেখা যায়, এই যে ক্রোমোজোমগুলা নর্মালি কি থাকে, এরকম থাকে, এক জায়গায় থাকে, তো আস্তে আস্তে ক্রোমোজোমগুলা কি ছড়ায় পড়ে না, ক্রোমোজোমগুলা ছড়ায় পড়ে, কিন্তু একটু ছড়াতে যায়। তো তখন মনে হয় যে ক্রোমোজোমগুলো এরকম ড্যান্স করতেছে। হ্যাঁ, যখন ওরা ছড়াতে থাকে ওরা এরকম একটা মুভমেন্ট দেখায়। হ্যাঁ, এই জন্য বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। কি দেখা যায় বলতো, এখানে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। কি দেখা যায় বলো, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, এখানে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে। ওকে, ভালো। এবার আসো যে এইখানে আমরা বললাম প্রাণী কোষে অ্যাস্টার তন্তু, মানে এই যে চার সাইড দিয়ে অ্যাস্টার তন্তু তৈরি হয়, এটা প্রাণী কোষে, উদ্ভিদ কোষে অ্যাস্টার তন্তু হয় না। প্রাণী কোষে একটা এই যে সাইড দিয়ে এরকম অ্যাস্টার রে তৈরি হয়, অ্যাস্টার রশ্মি তৈরি হয়, এগুলা প্রাণী কোষে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো আমরা যখন প্রোমেটাফেজ দশায় আমাদের প্রথম কথা স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তুগুলোর সাথে এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়, এই যে সেন্ট্রোমিয়ার, এইগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার গোল, এটা যুক্ত হয়। এখন এইখানে একটা কথা দেখো, বলা হয় যে কাইনেটোকোরের সাথে যুক্ত। মানে আমি বলি তোমাদেরকে, ধরো এইটা একটা স্পিন্ডল তন্তু, ধরো হ্যাঁ, এটা কি একটা তন্তু। ওকে, এখন একটা ক্রোমোজোমে আমি যদি বলি, ধরো এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ এটা একটা ক্রোমোজোম, এইখানে এই ক্রোমোজোমের যে গোল অংশটা এটাকে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে কি থাকে জানো, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে এরকম একটা প্রোটিনের অংশ থাকে, এটাকে বলে কাইনেটোকোর। কি বলে এটাকে, কাইনেটোকোর। তাহলে এই সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর দিয়ে তোমার এই তন্তুর সাথে যুক্ত। তাহলে কার কি দিয়ে যুক্ত, দেখো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর দিয়ে যুক্ত, কাইনেটোকোর দিয়ে যুক্ত, কাইনেটোকোর। ঠিক আছে, কাইনেটোকোর দিয়ে এরা যুক্ত, এটা হচ্ছে মেইন। তাহলে আমরা এখানে দেখলাম এই সেন্ট্রোমিয়ারটার চারপাশে একটা অংশ থাকে কাইনেটোকোর, এই কাইনেটোকোর দিয়ে ওরা এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। ঠিক আছে, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয় কি দিয়ে, কাইনেটোকোর দিয়ে। এই যে তথ্যগুলো কথাগুলো বললাম, এগুলাই তোমাকে প্রোমেটাফেজে লিখতে হবে।
প্রোমেটাফেজে তোমাকে এগুলাই একটু লিখতে হবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রোমেটাফেজ বুঝলাম। প্রোমেটাফেজ আমাদের এটা একটা 2 স্টার টপিক, হ্যাঁ, সিকিউতে আসার মতো 2 স্টার টপিক, একটু ভালো করে দেখে যাবা। এখন দেখো এই যে এইভাবে যে আমার ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো আছে, আমরা এখানে বললাম এরা কি বিষুবীয় অঞ্চলে আছে? মানে বিষুবীয় অঞ্চল মানে কি এই যে কেন্দ্রীয় অঞ্চল এখানে আছে? না, ওরা কিন্তু একটু কাছাকাছি, বাট কেন্দ্রীয় অঞ্চলে কিন্তু ওরা নাই, তাই না? তাহলে ওরা আস্তে আস্তে কি করবে? ওরা আস্তে আস্তে কেন্দ্রীয় অঞ্চলে আসা শুরু করবে। ওরা আস্তে আস্তে কোথায় আসা শুরু করবে? কেন্দ্রীয় অঞ্চলে আসা শুরু করবে। সো এবার আসো মেটাফেজ। কি বলছে? মেটাফেজ, ঠিক আছে, মেটাফেজ। এই মেটাফেজে কি বলছে দেখো, এই মেটাফেজে আমার এই এই তাহলে দেখো মেটাফেজ আমার এইখানে একটা মেটাফেজ প্লেট হবে, মেটাফেজ প্লেট। তো এই মেটাফেজ প্লেটে আমার ক্রোমোজোমগুলা কি করবে? অবস্থান করবে, ক্রোমোজোমগুলা অবস্থান করবে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে এই জায়গায় এটা হচ্ছে মেটাফেজ মানে বিষুবীয় অঞ্চল, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলা দেখো ওরা অবস্থান করবে। একটু মোটা হবে, একটু তুমি মোটা করে দিবা, কারণ এই মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা একদম খাটো এবং মোটা হয়, সবচেয়ে খাটো ও মোটা হয় এই যে মেটাফেজ দশায়। তাহলে দেখো এই যে এইভাবে তোমার এরা কোথায় আছে? এই যে এইভাবে একটু খাটো এবং মোটা করে, তাহলে বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করতেছে। তাহলে এই যে এই কথাটাই এখানে বলছে মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের অবস্থান। তো মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের অবস্থান অর্থাৎ এই যে কেন্দ্রীয় এই প্লেটটাকে বলে মেটাফেজ প্লেট। সো এই ঘটনাটাকে আমরা বলি মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস। ওকে, মেটাকাইনেসিস। এবার দেখো তারপরে কি হয়, এই যে এটা আসলো ভালো। এবার এই যে এখানে যে ক্রোমোজোমগুলা ওদের মধ্যে দুটি সেন্ট্রোমিয়ার তৈরি হয়। কি হয়? ধরো এই যে একটা ক্রোমোজোম আসলো, হ্যাঁ, এটা ধরো একটা ক্রোমোজোম, হ্যাঁ, এটা কি হবে আস্তে আস্তে ওর দুইটা, এখানে একটা সেন্ট্রোমিয়ার না, এই যে গোল অংশটা এটাকে বলে সেন্ট্রোমিয়ার, রাইট? তো এখানে একটা সেন্ট্রোমিয়ার না, এটা আস্তে আস্তে কি হবে জানো? এরকম দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হবে, মানে মনে করো এইরকম ওর আস্তে আস্তে দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হবে এরকম। এখান থেকে সেন্ট্রোমিয়ার, দুইটা সেন্ট্রোমিয়ার দেখছো আমার এখন এখানে দুইটা সেন্ট্রোমিয়ার, এই আরেকটা এই, দুইটা সেন্ট্রোমিয়ার। তাহলে দুটি সেন্ট্রোমিয়ার এখানে তৈরি হলো। এরপরে কি বলছে? কাইনেটোকোরের সাথে ট্র্যাকশন তন্তু যুক্ত। ওটা তো আগের কথাই, ওই যে কাইনেটোকোরের সাথে ট্র্যাকশন তন্তু যুক্ত, মানে এই যে এখানের ট্র্যাকশন তন্তুগুলা যে আছে না, এই যে এইভাবে ট্র্যাকশন তন্তুগুলা আছে, হ্যাঁ, স্পিন্ডল তন্তুর, এদের সাথে যুক্ত। তবে এখানে আমার আরো কথা আছে। এখানে হয় কি দেখো, এই জায়গাটায় ক্রোমোজোমের এখানে সুপার কয়েলিং হয়, এটাকে বলে কনডেনসেশন। মানে ওরা আস্তে আস্তে কি হয় আরো ঘন হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তাহলে এটাকে বলে সুপার কয়েলিং হয়, হ্যাঁ, সুপার কয়েলিং, ক্রোমোজোমের সুপার কয়েলিং হয়। তো এই যে সুপার কয়েলিং হয় যার জন্য গ্র্যাজুয়ালি কি হয়, এই ধাপে ক্রোমোজোম, এই মেটাফেজ ধাপে ক্রোমোজোম কি হবে? সবচেয়ে খাটো ও মোটা হয়, সবচেয়ে খাটো ও মোটা হয়, সবচেয়ে খাটো ও মোটা হয়, ঠিক আছে? সবচেয়ে খাটো ক্রোমোজোম সবচেয়ে খাটো ও মোটা হয় এই জায়গায়। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? পয়েন্টগুলো কি কি? প্রথমে বলতে হবে ভাইয়া মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস কি? মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের অবস্থান, এই যে মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে, দুটি সেন্ট্রোমিয়ার তৈরি হয়। ওকে, বুঝলাম, দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হলো। সুপার কয়েলিং, ক্রোমোজোমে সবচেয়ে খাটো ও মোটা, ক্রোমোজোমে সবচেয়ে খাটো ও মোটা। কাইনেটোকোরের সাথে ট্র্যাকশন তন্তু যুক্ত। ওকে, বুঝলাম। এখানে একটা কথা আরেকটা ইম্পর্টেন্ট, দেখো আমরা প্রোফেজ প্রোমেটাফেজে কি বলে আসতেছি, যে এই যে ওর যে নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিওলাস, এরা বিলুপ্ত হতে থাকে, বাট এখন মেটাফেজে এসে
ওদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, মানে পুরো নাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কথাটা তোমাদের মেনশন করতেই হবে। দেখো, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার, কি বলছে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ কি ঘটে বলো? বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটা তো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোথায়? সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এই যে তোমার মেটাফিজে। তাহলে আমাদের এই কয়েকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো যখন তুমি লিখবা, স্যার বুঝে গেছে যে তুমি নাম্বার জানো, তুমি জানো স্যার বুঝে গেছে। এখানে একটু ছবিটা সুন্দর করে আঁকবা, দেখাবা যে এরা একদম বিষুবীয় অঞ্চলে আছে, ক্রোমোজোমগুলার একটু মোটা মোটা করে আঁকবা, তাহলেই হয়ে যাবে। মানে এইটাই হচ্ছে মেইন, ঠিক আছে? ওকে, আমার মনে হয় কারো আর কোনো প্রবলেম থাকার কথা না, থাকলে আমাকে জানাও, আমি একটু দেখবো, যে আমার সামনে আছে আমি দেখবো কারো কোনো প্রবলেম আছে কি নাই, একটু জানাও ভাইয়াকে। তাহলে আমরা মেটাফেজ, এবং বারবার বললাম এই মেটাফেজটা আমাদের সিকিউ এর জন্য 5 স্টার, এটা অনেক আসে। হ্যাঁ, সিকিউ এর জন্য 5 স্টার। এই মেটাফেজ ধাপটা তোমাদের প্রচুর প্রশ্ন আসে যে মেটাফেজ ধাপে কি হয়, ছবি এঁকে একটু লিখো, বুঝাও। এখন এখানে তো আমরা বললাম যে এই যে দেখো দুটি সেন্ট্রোমিয়ার তৈরি হলো, দেখছো মেটাফেজ ধাপে এই যে এটা মানে দুইটা, এখানে কিন্তু সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে দুইটা সেন্ট্রোমিয়ার আলাদা হইলো, দুইটা সেন্ট্রোমিয়ার হইলো, একটা ক্রোমোজোমের ওই যে দুইটা সেন্ট্রোমিয়ার হইলো। কেন হইলো? কারণ অ্যানাফেজ ধাপে গিয়ে, ঠিক তার পরের ধাপে গিয়ে এই সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যাবে। পরের ধাপে গিয়ে কি হবে? সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যাবে। তো এটাই বলছে। তো আমরা এখানে দেখি যে অ্যানাফেজ, হ্যাঁ এখানে কি বলছে? অ্যানাফেজ, হ্যাঁ অ্যানাফেজ। তো অ্যানাফেজে দেখো, অ্যানাফেজে কি, অ্যানাফেজে এটা সবচেয়ে দ্রুত ঘটে, অনেক দ্রুত ঘটবে। ওকে, তো এই জায়গায় আমরা দেখি একটু অ্যানাফেজের ছবিটাতে, ধরো একটু আঁকতে বললো, তো একটু এভাবে দেখাবা। এখানে কি ঘটবে যে ওরা মেরুমুখী চলন, মানে ওই যে মাঝখানে দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে গেল না, এবার ওই দুইটা সেন্ট্রোমিয়ার আস্তে করে দূরে সরে যাবে, আস্তে করে কি হবে? একটু দূরে সরে যাবে, রাইট? তো আমি এখানে দেখবো যে দেখো এই যে এটা এরকম হয়ে যায়, এরকম, এরকম। তো আমার এই পয়েন্টে সেটাই বলছে যে এখানে দেখো এই যে ক্রোমোজোমগুলো দুইটা দুই দিকে মেরুমুখী ক্রোমাটিডগুলো আলাদা হয়ে গেছে, দেখছো দুইটা দুই দিকে আলাদা হয়ে গেছে, এরা আলাদা হয়ে গেছে। তো যখন আলাদা হবে, ফাইন, ওরা আলাদা হইলো, দ্রুত দুইটা কই চলে গেল? মেরুমুখী। এটাকে কি বলে? মেরুমুখী চলন। হ্যাঁ, মেরুর দিকে দুইটা দুই দিকে চলে গেছে। এখন এই সময়ে এসে তোমার যে ঘটনাটা ঘটে একটু দেখো, এই যে ক্রোমাটিডগুলো যখন আলাদা হয় তখন এরা বিভিন্ন আকৃতি ধারণ করে, ভি আকৃতি, এল আকৃতি, জে, আই, এই আকৃতি। তো যখন এরা এরকম পৃথক হতে থাকে মানে ক্রোমোজোম থেকে, এরা ওই দুইটা সেন্ট্রোমিয়ার হইলো না মেটাফেজে, এবার দুইটা দুই দিকে চলে গেল, তাহলে আমার হয়ে গেল ক্রোমোজোমের ভাগ বাটোয়ারা হয়ে গেল। তো এখন এই জায়গায় দেখো যখন ওদের হয় তখন ভি আকৃতির যে ক্রোমোজোম সেটাকে কি বলে? মেটাসেন্ট্রিক। ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলে? মেটাসেন্ট্রিক। এল আকৃতির ক্রোমোজোমকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। যে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? অ্যাক্রোসেন্ট্রিক। এবং আই আকৃতির ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক। কি বলা হয়? টেলোসেন্ট্রিক। ওকে, ভি এল জে আই, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই আকৃতির ক্রোমোজোম দেখা যায়, এখন আসো তারপরে, এখন আসো, তাহলে আমার দুইটা দুই দিকে যখন চলে গেল, তার মানে আমার ক্রোমোজোম ভাগ হয়ে গেছে না? কিন্তু তার মানে কি এটা যে ক্রোমোজোম অর্ধেক হয়েছে? না, খেয়াল রাখবা এখানে কিন্তু ক্রোমোজোমের জোড়াটা ভাঙে নাই,
ক্রোমোজোমের মাঝখান থেকে, মানে একটা হচ্ছে যে ধরো আমার কাছে দুইটা জিনিস আছে, এই দুইটা একটা জোড়া ক্রোমোজোম, কারণ মায়োসিসে যেটা হয় একটাই দিকে একটাই দিকে, মানে জোড়াটা ভেঙে যায়, যার জন্য মায়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। কিন্তু মাইটোসিসে এমন না। মাইটোসিসের ব্যাপারটা হচ্ছে ধরো এইরকম ক্রোমোজোম আছে, হ্যাঁ এরকম আছে, জোড়া আছে, ফাইন। এখন যেটা হবে এদের মধ্য থেকে জোড়া ভাঙবে না, বাট এদের মধ্যে থেকে ধরো এরকম একটা অংশ, এর থেকে একটা অংশ এরকম আলাদা হয়ে গেল, মানে এই ক্রোমোজোমেরই ভিতরে ভাগ হয়ে এরকম আলাদা হলো, কিন্তু জোড়া ভাঙে নাই। এই জোড়া কিন্তু ভাঙে নাই, বাট ওর মধ্যে থেকে দুইটা, এটা ধরো দুইটা ভাঙলাম, দুইটা ভেঙে দুইটা দুই দিকে গেল। সো আমার ক্রোমোজোম সংখ্যা এজন্য সমান থাকে, কারণ মাইটোসিসে আমার এই জোড়াটা ভাঙে নাই, জোড়াটা আলাদা হয় নাই। তো এইটা হচ্ছে ব্যাপার যে আমার এখানে ক্রোমোজোম সংখ্যা সমান। তো ফাইনালি আমার ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছায়। ক্রোমোজোমগুলো কোথায়? দুইটা মেরুতে পৌঁছায় গেল, দুই মেরুতে চলে গেল। তাহলে আমার এটা হচ্ছে, এবং স্পিন্ডল তন্তু এখানে নাই হয়ে যাবে, স্পিন্ডল তন্তু গায়েব। ওই স্পিন্ডল তন্তুগুলো এতক্ষণ ছিল না, ওরা গায়েব হয়ে যাবে আস্তে আস্তে, মানে বিলুপ্ত হওয়া শুরু করবে। তো এইটা হচ্ছে আমার অ্যানাফেজ। এই কথাগুলো তোমাকে লিখতে হবে। মেরুমুখী চলন হয়, দ্রুত হয়, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়, ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছায় যায়, ঠিক আছে, দুই মেরুতে পৌঁছায় গেল। তো এই জিনিসটা আমাদের সিকিউতে এটাও অনেক আসে, 5 স্টার একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবাই এটা ভালো করে দেখবা যে এটা 5 স্টার একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যানাফেজ। ওকে, আশা করি এটা সবাই বুঝছো। এখন টেলোফেজ মাঝে মাঝে আসে, টেলোফেজ থেকে তোমাদেরকে একটু দিতে চাই। টেলোফেজ কি ভাইয়া? টেলোফেজ হচ্ছে প্রোফেজের জাস্ট অপোজিট। টেলোফেজ কি? টেলোফেজ হচ্ছে প্রোফেজের ঠিক অপোজিট, এটা হচ্ছে টেলোফেজ, ঠিক আছে, এটা হচ্ছে টেলোফেজ। আচ্ছা, তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, দেখো ভাইয়া এই জায়গায় ক্রোমোজোমে জলযোজন হবে। কি ঘটবে? ক্রোমোজোমে জলযোজন ঘটে, ক্রোমোজোমে জলযোজন ঘটবে। আবার পানি ঢুকতেছে, এবার কি ঘটতেছে দেখো, এই যে টেলোফেজে এসে তোমার কি ঘটবে? ক্রোমোজোমগুলো আবার পানি ঢুকবে, তো ক্রোমোজোমগুলো একটু সুতার মতো হয়ে যাবে, হ্যাঁ সুতার মতো হয়ে যাবে, এবং এই যে দেখো দুই পাশে এরকম ক্রোমোজোমগুলো সুতার মতো হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ক্রোমোজোমে পানি ঢুকলো, সো ক্রোমোজোমগুলো তখন জলযোজন ঘটছে যেহেতু, তাহলে ক্রোমোজোমগুলো এখন সুতার মতো দেখায়, একটু চিকন হয়ে যাবে। তাহলে প্রোফেজের উল্টা, প্রোফেজে একটু মোটা হয়েছিল পানি বিয়োজন হয়ে, আর এখন পানি ঢুকে সুতার মতো হয়ে গেল টেলোফেজে। এরপরে কি হবে? এইখানে ওদের নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস পুনরাবির্ভাব করবে। তাহলে নিউক্লিওলাস, হ্যাঁ খেয়াল করো, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস পুনরাবির্ভাব ঘটে। তাহলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার পুনরাবির্ভাব ঘটে, ওরা আবার ফিরে আসবে, ওকে, ওরা আবার ফিরে আসবে। তো এই যে নিউক্লিওলাস ফিরে আসলো, এবার দেখো তার নিউক্লিয়ার পর্দাও ফিরে আসছে, হ্যাঁ নিউক্লিয়ার পর্দাটাও চলে আসলো। ওকে, তো এইভাবে করে নিউক্লিওলাস এরা আবার চলে আসলো, এবং ফাইনালি দেখো এখানে কি বলছি, স্পিন্ডল ফাইবার একদম বিলুপ্ত হয়ে গেছে, ওর এখানে আর স্পিন্ডল ফাইবার বলে কিছু নাই হয়ে গেছে, বিলুপ্ত। এটা বলছে স্পিন্ডল ফাইবার কি হয়ে গেছে? বিলুপ্ত। এটা লাগতেছে না আমার, হ্যাঁ স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়ে গেছে। তো এইটা হচ্ছে টেলোফেজ, টেলোফেজটা আসে মাঝে মাঝে, মানে মাইটোসিস ওভারঅল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো কথাটা? তো এটা 2 স্টার, এটাকে 2 স্টার দিয়ে রাখবা। টেলোফেজ মাঝে মাঝে আসছে, কিছু বোর্ডে আসছে। তো এই যে তখন ছবি আঁকবা, এই কয়েকটা কথা লিখবা, ভাইয়া এগুলাতেই নাম্বার। এইখানে আর কিছু অতিরিক্ত বসে বসে রচনা লিখবা 1.5 পৃষ্ঠার না, মেইন ছবিটা একটা সুন্দর করে আঁকবা, লজিক্যাল পয়েন্টগুলো লিখবা। এখানে জলযোজন হয়, তাও ক্রোমোজোমগুলো সুতার মতো দেখায়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার পুনরাবির্ভাব ঘটে, এবং এই যে দুইটা নিউক্লিয়াস আলাদা আলাদা হয়ে গেল না, এই যে আলাদা হয়ে গেল, এরপরে স্পিন্ডল ফাইবার এখানে বিলুপ্ত হয়ে যায়। এরকম করে 5টা পয়েন্ট যদি তুমি লিখে দিতে পারো, এগুলো সাধারণত গ নাম্বারে আসে। কিসে? গ।
তো 3 নম্বরের জন্য এগুলো এনাফ না, এর চেয়ে বেশি কিছু লেখা লাগবে? লেখা লাগবে না। এই যে মাইটোসিসের যত ধাপ আমরা পড়লাম, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো যাই আছে সবগুলো কিন্তু গ নাম্বারে বেশি আসে। ঘতে মাঝে মাঝে দেয় যদি একটু তোমাকে প্যারা দিতে চায়, ঠিক আছে, তখন দেয়, বাট এছাড়া কিন্তু এটা দেয় না। এগুলো সব গতে দেয়। ঘতে দিবে কি এখন ভাইয়া? এটা বুঝলাম ধাপগুলো হোকে, তাহলে দুইটা আলাদা হইলো। এরপরে কি হবে? সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস হয়ে এখানে একটা কোষ প্লেট তৈরি হবে, এই জায়গাটায় কি হবে? একটা কোষ প্লেট, ওই কোষ প্লেট হয়ে দুই আলাদা হয়ে যাবে। তাহলে সাইটোকাইনেসিস মানে এই যে সাইটোপ্লাজমের বিভাজনটা কি হয়? উদ্ভিদ কোষের বেলায় একটা গলগি বডি এখানে একটা কোষ প্লেট তৈরি করবে মাঝ বরাবর। এই কোষ প্লেটটা কি হয়? এই যে দেখো এরকম একটা কোষ প্লেট ধরো মাঝ বরাবর তৈরি হলো, এই কোষ প্লেট কি করবে? আলাদা করে দিবে। শেষ, একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেল আমার মাইটোসিসে। ফাইন, তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমার মাইটোসিসের ধাপ গেল কয়টা ধাপ? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজ। তো এই যে দেখো তোমরা যেমন ইজিলি বুঝতেছো, এই সেম জিনিসটাই হৃদয় ভাইয়া হচ্ছে আমাদের অ্যাডমিশনে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, অ্যাডমিশনে তোমাদেরকে পড়াবো, তখন তোমার জন্য ব্যাপারটা আরও ইজি লাগবে। অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশন যাদের লক্ষ্য, ভার্সিটি বলো, হৃদয় ভাইয়ের সাথে তোমরা যুক্ত থাকবা, ওইখানে ভাইয়াকে পাবা। এগুলা তোমাদের জন্য ইনশাল্লাহ এরপরে মেডিকেল অ্যাডমিশনেও তোমরা বেস্ট অফ দি বেস্ট আউটপুট পাবা। ওকে, ওকে, ফাইন। এইবার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঘ নাম্বারে যেটা অনেক বেশি আসে, ঘ সৃজনশীলের ঘতে 5 স্টার, সৃজনশীলের ঘতে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি? মাইটোসিসের প্রয়োজনীয়তা। এইটা সবচেয়ে বেশি আসে, মাইটোসিসের প্রয়োজনীয়তা। ভাইয়া এইটা মাস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আর কিছু পড়ো না পড়ো, এটা ভাইয়া তোমাকে পড়তে হবে, এটা তোমাকে পড়তেই হবে। ভাইয়া যে পয়েন্টগুলো বলবো ভাইয়া এগুলো এক্সপ্লেইন করবো, তোমরা খাতায় ওগুলাই লিখবা, ঠিক আছে, ওগুলাই লিখবা। ভাই এগুলো এক্সপ্লেইন করতেছি। ওকে, প্রথম পয়েন্ট, এগুলো পয়েন্ট দিয়ে লিখবা। হ্যাঁ, খাতায় একদম পয়েন্ট 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 করে লিখবা। যখনই মাইটোসিসের প্রয়োজনীয়তা বলবে খুশি হয়ে যাবা, তুমি মনে করবা পাইছি। 4 নম্বরে 4-এ 3 বা 4ই এনশিওর করতে পারবো যদি সুন্দর করে লিখো, বুঝছো? কারণ মাইটোসিস থেকেই পুরো একটা সৃজনশীল আসতে পারে। গ ঘ তোমার ফুল দিয়ে দিবে। কখের জন্য তো তোমাদের কিছু জিনিস পড়তেই হবে, তাই না? এটা তো আর বলার কিছু নেই। তো গ ঘ তোমার এটা। তো এই জায়গায় যেটা বললাম, প্রথমে আসো দেহ বৃদ্ধি। আচ্ছা, আমাদের দেহ ছোট থেকে, দেখো আমাদের দেহ বৃদ্ধি যে কথাটা বলি, তার মানে কি? আমরা ছোট ছিলাম, ছোট থেকে আমরা আস্তে আস্তে বড় হয়েছি, রাইট? আমরা আস্তে আস্তে বড় হয়েছি। তো এই যে দেহ বৃদ্ধি ছোট থেকে আস্তে, আজকে আমি যা দেখতে, তো আমি আজ থেকে 5 বছর পরে আরেকটু বড় হব না? আরেকটু বড় দেখাবে আমাকে, তাই না? তো এটা হচ্ছে দেহ বৃদ্ধি। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আমার বলছে জননাঙ্গ সৃষ্টি। জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি। ওকে, জননাঙ্গ সৃষ্টি। তাহলে এখানে কি হবে? তোমার পুরুষ বা স্ত্রী এদের যে জননাঙ্গ তৈরি হয়, জননাঙ্গটা কিভাবে হয়? মাইটোসিস বিভাজন হতে হতে তার একটা জননাঙ্গ তৈরি হয়। পুরুষের বলো স্ত্রীর বলো আলাদা যাই হয়, এটা কিসের হয়? ওদের একটা মাইটোসিস বিভাজনের মাধ্যমেই তো তাদের এই জিনিসগুলা হয়েছে, তাই না? ওকে, দেখো। আচ্ছা, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো জননাঙ্গ সৃষ্টি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি বলছেন? এবার দেখো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো। জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, তোমাকে যদি বলে জনন কোষ সৃষ্টি হয় কার মাধ্যমে, অ্যান্সার হচ্ছে মায়োসিস। খেয়াল করো, যদি বলে জনন কোষ সৃষ্টি হয়েছে কেমনে, মায়োসিস। এই যে আমরা শুক্রাণু বলি, ডিম্বাণু বলি, কি দিয়ে তৈরি হয়েছে? মায়োসিস দিয়ে তৈরি হয়েছে। কিন্তু তোমাকে যদি বলে যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তাহলে আমরা কি বলবো? ধরো একটা জনন কোষ, এটা হ্যাপ্লয়েড, এই একটা শুক্রাণু থেকে আমার 2টা শুক্রাণু হবে, রাইট? একটা শুক্রাণু থেকে 2টা শুক্রাণু হবে।
এই যে জনন কোষের একটা থেকে দুইটা হলো, এই জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কিসের জন্য? মাইটোসিসের জন্য। জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিসের জন্য। দ্যাটস ইট। ওকে ফাইন। তারপরে আসো, এটা গেল। তাহলে জনন কোষ, এই যে শুক্রাণু একটা থেকে দুইটা হয় বা ডিম্বাণুর সংখ্যা বাড়ে, এগুলো সবই কিন্তু মাইটোসিসের জন্য। এরপরে দেখো নির্দিষ্ট 4 নম্বর পয়েন্টে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। মাইটোসিসে যেটা হয় যে প্রত্যেকটা কোষ সম আকৃতির হবে। ধরো এই একটা কোষ থেকে আমার আরেকটা কোষ হইলো, তার মানে এখানে ওর যে নতুন দুইটা কোষ হবে তাদের আকৃতি আর এই মা কোষের আকৃতি সেম হবে। তার মানে আকার এবং আয়তন দুটাই সে রক্ষা করে। মাইটোসিস কি করে? তোমার নতুন যে কোষটা হবে সেটার আকার আয়তন সে রক্ষা করতেছে। ওকে, তারপরে আসি ক্রোমোজোম সংখ্যা সমতা রক্ষা করা। ওকে, তাহলে 5 নম্বর পয়েন্ট দিয়ে এখানে লিখি। দেখো ক্রোমোজোম সংখ্যা সমতা। ক্রোমোজোম সংখ্যা সমতা কি? আমরা জানি মাইটোসিসে কি হয়, ধরো একটা ডিপ্লয়েড কোষ, ওর ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম থাকবে, তাই না? 2n 2nই থাকবে। তার মানে ক্রোমোজোম কখনো বাড়বে না, কমবে না। তো ক্রোমোজোম সংখ্যাটাকে সমান রাখার জন্য মাইটোসিস দরকার। না হলে কি হইতো, তোমার এইখানের কোষ একরকম, এখানের কোষ একরকম, এখানের কোষ একরকম, এখানের কোষ একরকম, এক একটা আলাদা। সো প্রত্যেকটা কোষ সেম কেন? কারণ মাইটোসিস। মাইটোসিসে আকার আয়তন ক্রোমোজোম সব সমান রাখে। এই জন্য মাইটোসিসকে কি বলে? সমীকরণিক বিভাজন। এটা তোমাদের খ নাম্বারে আসে যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে। তো কি বলবা? যে মাইটোসিস বিভাজনে আমার ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা দুইটা সমান থাকে, যার জন্য ওকে আমরা কি বলি? সমীকরণিক বিভাজন বলি। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ক্ষতস্থান পূরণ। কি বলছে? ক্ষতস্থান পূরণ। তার মানে ধরো কোনো একটা অংশ ক্ষত হয়েছে, হ্যাঁ, এই ক্ষতস্থানটাকে সে কি করবে? পূরণ করে দিবে। ক্ষতস্থান পূরণ করে দিবে। ক্ষতস্থান পূরণ করে দেওয়া হচ্ছে ওর কাজ, ক্ষতস্থান পূরণ। ওকে, ক্ষত পূরণ। কোনো একটা অংশ কেটে গেল, কেটে গেলে সেখান থেকে কি হবে? এটা পূরণ হয়ে যাবে। এরপরে আসো পুনরুৎপাদন। কি বলছে? পুনরুৎপাদন। তাহলে যে কোনো জিনিস নতুন করে যখন আবার তৈরি হয়, তৈরি হওয়ার জন্য আমার মাইটোসিস লাগবে। আমি একটা সহজ কথা বলি যে তৈরি হওয়ার জন্য, যে কোনো কিছু তৈরি হওয়ার জন্য আমার মাইটোসিসকে লাগবেই। পুনরায় তৈরি হবে মাইটোসিস। মাইটোসিস বিভাজনে হয়ে হয়ে ওই জায়গাটা আবার নতুন করে তৈরি হবে, নতুন করে গজাবে। এরপরে দেখো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। কি বলছি? গুণগত, এই পয়েন্টটা লিখবা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। মানে তোমার প্রত্যেকটা কোষের যে বৈশিষ্ট্য, গুণগত মান, হ্যাঁ, সেটা দেখো স্থিতিশীল আছে। মানে আমার এখানে প্রত্যেকটা কোষের গুণগত মান কিন্তু ঠিক আছে, আছে, প্রত্যেকটা কোষের গুণগত মান ঠিক আছে। এর থেকে এটা কোনো আলাদা কোনো কোষ না। তার মানে আমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমার প্রত্যেকটা কোষের মান, গুণগত মান সমান থাকে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, স্থিতিশীলতা রক্ষা, স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের কি রক্ষা? স্থিতিশীলতা রক্ষা করে কে? এই যে মাইটোসিস। তাহলে মাইটোসিসের পয়েন্টগুলো কি আমরা বুঝতে পারলাম ভাইয়া? দেখো তো মাইটোসিসের পয়েন্টগুলো কি? দেহ বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, 5 নম্বরে বলছে কি ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা, এরপরে 6 নম্বরে বলছে ক্ষতস্থান পূরণ, 7 নম্বরে বলছে পুনরুৎপাদন, এবং 8 নম্বরে বলছে কি গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে। ওকে, সবাই এই পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, আবারও বলতেছি, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা মানে কি? মানে তোমার প্রত্যেকটা কোষের যে গুণগত মান, ধরো আমি হৃদয় থেকে আরেকটা হৃদয় বানাইলো, হ্যাঁ, মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমি হৃদয় থেকে আরেকটা হৃদয় বানানো হবে, ঠিক আছে, আরেকটা হৃদয় তৈরি করা হলো। তো এই যে আমি হৃদয় থেকে আরেকটা হৃদয় তৈরি হলো, এখন দেখো এই দুইটা হৃদয়ের মধ্যে গুণগত মান সেম থাকবে। এটাই হচ্ছে মাইটোসিস, যে নতুন যে কোষটা তৈরি হবে সেই কোষের যে ভিতরে গুণগত মান, যা বৈশিষ্ট্য তার ভিতরে, সেটা আমার মতোই হবে। বুঝছো? এই কথাটা বলছে, গুণগত মান আমার মতো, তার মানে মিল থাকবে। এমন না যে ওর গুণগত মান অনেক এর গুণগত মান আলাদা, এরকম না। এই ব্যাপারটা।
ওকে, তাহলে এটা হচ্ছে মাইটোসিসের প্রয়োজনীয়তা, মাইটোসিসের প্রয়োজনীয়তা। এবার আসো এই জায়গায় আমাদেরকে কি বলছে দেখো। হ্যাঁ, আচ্ছা, অনেকেই আছো যে এমসিকিউ এর জন্য চিন্তা করতেছো। এমসিকিউ এর জন্য চিন্তা যাদের, যে ভাইয়া আমি যদি এখন আপনার এমসিকিউটা আমি কি করব, এমসিকিউ এর জন্য হৃদয় ভাইয়ার এই চ্যানেলে, ডক্টর হৃদয় চ্যানেলে তুমি এটা একটা পাবা যে কোষ বিভাজন। হ্যাঁ, কোষ বিভাজন একটা হচ্ছে আমি হুবহু বইয়ের বুকিশ এমসিকিউ সিরিজ আছে, এই বুকিশ এমসিকিউ সিরিজে তুমি একটা প্লেলিস্ট রেডি হচ্ছে। তো সেখানে গিয়ে তুমি বই থেকে কোন কোন লাইনগুলো পড়বা, যেগুলো এমসিকিউতে আসতে পারে, কি কি আসবে সামনে, এগুলো নিয়ে আলোচনা আছে। সো সেগুলো ওইখান থেকে একটু ভালো করে দেখে যাবা, তাহলে আমার মনে হয় ওইটা এমসিকিউ এর জন্য একটা সমাধান হবে। ঠিক আছে, এমসিকিউ এর জন্য সেটা একটা সমাধান হবে। তো এখন হচ্ছে এগুলা সিকিউ, জাস্ট ফর সিকিউ, ওয়ান শটে ফুল একটা সিকিউ চলে আসবে। ঠিক আছে, আর তোমরা যারা ইয়ের জন্য এমসিকিউ বা এগুলোর জন্য ক খ এগুলোর জন্য হৃদয় ভাইয়ের বুকিশ এমসিকিউ একটা সিরিজ আছে অলরেডি, সেখানে অনুজীব আপলোড আছে। তো আমার মনে হয় তোমরা এরপরে ওই প্লেলিস্টে অন্যান্য চ্যাপ্টারগুলোও চলে আসবে, তো সেগুলো ওইখানে গিয়ে করতে পারো। ওকে, এবার দেখো মায়োসিস। তাহলে আমরা মাইটোসিসের ব্যাপারটা পড়লাম। এখন মায়োসিস কি? মায়োসিস এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কেন মায়োসিসকে কি বলে? এটা তোমাদের খ নাম্বারে অনেক আসে, হ্রাসমূলক বিভাজন বলে, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। মায়োসিসে কি হয়? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। ওকে, সো আমরা একটু দেখি। দেখো মায়োসিসে ধরো একটা জনন মাতৃকোষ, মায়োসিস ঘটে কোথায়? সব জায়গায় ঘটে না মায়োসিস, জনন মাতৃকোষে, তোমার জননাঙ্গের মাতৃকোষে মায়োসিসটা ঘটে। হ্যাঁ, মাতৃকোষে। এবার দেখো এই যে 2n, এই 2n থেকে কি হয় বলো তো? হ্যাঁ, এই 2n এটা থেকে কি হবে? এটা থেকে মায়োসিস বিভাজন, মায়োসিস 1 এটার মাধ্যমে তার nn হবে। কি হবে? nn হবে। ঠিক আছে, এটার মাধ্যমে তার কি হবে? nn, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আচ্ছা ফাইন, এবার এই n থেকে আবার কি হবে? দেখো ক্রোমোজোম কিন্তু কমে গেছে, 2n থেকে nn হয়ে গেছে। এজন্যই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় দেখে এটাকে হ্রাসমূলক বিভাজন বলে। তো এরপরে আবার কি হয়? এই n থেকে আবার nn দুইটা, আবার এই n থেকে আবার nn দুইটা হয়। তাহলে এই যে পরবর্তীতে যেটা হইলো, দেখো এখানে কিন্তু আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় নাই, হইছে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় নাই। সো এইটাকে বলে মায়োসিস 2। তাহলে পরের যেটা হয় এটা মায়োসিস 2, প্রথমে যেটা হলো এটা মায়োসিস 1। তাহলে মায়োসিসের দুইটা পর্যায়, একটা মায়োসিস 1, একটা মায়োসিস 2। তাহলে মায়োসিসের কয়টা পর্যায়? মায়োসিসের দুইটা পর্যায়, মায়োসিস 1 এবং মায়োসিস 2। আচ্ছা, দুইটি পর্যায় আমরা বুঝলাম, দুইটি পর্যায় আছে মায়োসিসে। এখানে কয়টা অপত্য কোষ তৈরি হলো বলো তো? একটা মায়োসিস ফুল বিভাজনে, মায়োসিস বিভাজনে কয়টা অপত্য কোষ তৈরি হয়েছে? 1 2 3 4। তাহলে কয়টা হলো? 4টা। তাহলে আমরা এখানে এটাও বলতে পারি মায়োসিসের বৈশিষ্ট্যে যে 4টি অপত্য কোষ তৈরি হয়, 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। চারটি অপত্য কোষ তৈরি হয়। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এবার আসো প্রোফেজ 1। এবার আমরা মায়োসিস 1 এর ধাপগুলো নিয়ে একটা আলোচনা করব। মায়োসিস 1 এর ধাপ, মায়োসিস 1 এটা নিয়ে। ঠিক আছে, মায়োসিস 1, মায়োসিস 1 এর দেখো ধাপগুলো কি কি? মায়োসিস 1 এর ধাপগুলো হচ্ছে প্রোফেজ 1, প্রো 1, এরপরে কি মেটাফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, হ্যাঁ, এবং টেলোফেজ 1। ওকে, এখন এর মধ্যে এই প্রোফেজ 1 এইটা না সবচেয়ে বড়, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকেই প্রশ্ন আসে। মায়োসিস 1 এর আমরা বললাম 4টা ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ 1টা সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ পর্যায়, এবং তার 5টি উপপর্যায় আছে। তাহলে আমরা দেখব মায়োসিসের যে প্রথম ধাপ প্রোফেজ 1, এটা এত বড় যে এখানে তোমার
5টা উপধাপে ভাগ করা হয়েছে, 5টা উপধাপে আমরা ভাগ করছি। ওকে, এখন দেখো এই যে 5টা উপধাপের মধ্যে প্রথম উপধাপটা কি? প্রথম উপধাপটা কি? প্রথম উপধাপ হচ্ছে ভাইয়া লেপটোটিন। কি বলে? লেপটোটিন। লেপটোটিন। আচ্ছা, তো লেপটোটিনে আমরা একটু খেয়াল করো তো ভাইয়া, লেপটোটিনে কি বলছে? জল বিয়োজন হয়। লেপটোটিনে কি হয়? জল বিয়োজন ঘটে। আচ্ছা ফাইন, লেপটোটিন, এটা লেপ্টো মানে কি? সুতা। লেপ্টো মানে কি? চিকন সুতার মতো। হ্যাঁ, লেপ্টো। ওকে, চিকন হবে, একদম চিকন হবে। ওকে, চিকন সুতার মতো দেখাবে। তো এখানে আস্তে আস্তে প্রথমে কি হয়? জল বিয়োজন ঘটে, পানি ঢুকে শুরু করবে। এবং দেখো এই ছবিটাই দেখো, এটা দেখো একদম সুতার মতো, দেখছো? এটা একদম সুতার মতো। এবং এই জায়গায় আমি একটু তোমাদেরকে ছবিটা এঁকে দেখাই। এই যে দেখো ওর এই পয়েন্টে কি দেখা যাবে? এরকম চিকন সুতার মতো। চিকন সুতার মতো। তো এইখানে তোমার কি আছে? এই যে ক্রোমোমিয়ার আছে, দাগ দাগ। কি আছে? ক্রোমোমিয়ার আছে, ক্রোমোমিয়ার আছে, ক্রোমোমিয়ার আছে, ক্রোমোমিয়ার আছে। তো আমরা এই জায়গায় কি বললাম? এটা ক্রোমোমিয়ার থাকে। এই যে দানা দানা ছোট্ট যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কি? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার, ঠিক আছে? ক্রোমোমিয়ার থাকে, ক্রোমোমিয়ার থাকবে। ওকে, তারপরে দেখো এখানে এটা কি? সুতার মতো ক্রোমোজোম, সুতার মতো ক্রোমোজোম হবে। ক্রোমোমিয়ার, এই যে দানা 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 ক্রোমোমিয়ার থাকে। তো এই হচ্ছে লেপটোটিন। লেপটোটিন থেকে ওইভাবে প্রশ্ন কখনো আমি আসতে দেখি নাই, তো এটা নিয়ে এত বদার্ড হয়েও না। হ্যাঁ, লেপটোটিন নিয়ে। ওকে, তারপরে দেখো গেল এতটুকু। এবার আসে তারপরের ধাপটা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাইগোটিন। খেয়াল করো, এই জাইগোটিন এটা ভেরি ইম্পর্টেন্ট। জাইগোটিন এবং প্যাকাইটিন দুইটাই খুবই ইম্পর্টেন্ট আসে। তো দেখো জাইগোটিনে কি হয় একটু সহজ করে দিই। দেখো জাইগোটিন নামের মধ্যে দেখো তো ভাইয়া, জাইগোটিন, জাইগোট একটা ব্যাপার আছে না? কি আছে? একটা জাইগোট, জাইগোট ব্যাপার আছে, মানে ডাবল। কি আছে? ডাবল। ঠিক আছে, এই জাইগোট জাইগোট একটা ব্যাপার আছে, ডাবল। তার মানে জাইগোটিন ধাপে তোমার কি ঘটবে? জাইগোটিন ধাপে হোমোলোগাস ক্রোমোজোম ওরা জোড়া তৈরি করবে। ওরা কি তৈরি করবে? এই ক্রোমোজোমগুলো, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া তৈরি করে, জোড়া তৈরি করে। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি তৈরি করবে বলো তো? জোড়া তৈরি করবে। এটার কথা বলছে যে ওরা জোড়া তৈরি করবে। আচ্ছা ফাইন, এরপরে কি ঘটে? এখানে দেখো তো সিন্যাপসিস ঘটে। কি ঘটে? সিন্যাপসিস। তো ওরা জোড়া তৈরি করলো, হোমোলোগাস ক্রোমোজোমগুলা তোমার জোড়া তৈরি করবে। এই যে দেখো এরকম, আমি তোমাদের দেখাই। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? একই জায়গায় ক্রোমোজোম, একই জায়গায় দুইটা ক্রোমোজোম, একটা তোমার বাবা থেকে আসছে, একটা তোমার মা থেকে আসছিল তোমার দেহে। ঠিক আছে, তো এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো এরা যে আছে একই জায়গায় একই স্থানের দুইটা ক্রোমোজোম, এরা কি হলো? আস্তে আস্তে জোড়া বাঁধলো। ওরা এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধা শুরু করে। আচ্ছা ভালো, তো দেখো এরকম জোড়া বাঁধলো, ধরো এই যে এরকম ওরা জোড়া বাঁধলো। এরকম ধরো ওরা দুইটা, একটা বাবা একটা মা, এই যে এটা ধরো বাবা এটা মা, এরকম করে তোমার এটা হোমোলোগাস ক্রোমোজোম, ওরা জোড়া বাঁধলো। দেখছো বাঁধছে জোড়া? ফাইন, এই যে জোড়া বাঁধার প্রক্রিয়া এটাকে বলে সিন্যাপসিস। তাহলে সিন্যাপসিস জিনিসটা কি? এই যে ওরা জোড়া বাঁধলো না, এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয়, জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলে সিন্যাপসিস। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে উল্লেখ করতেই হবে। তোমাকে কয়েকটা যখন জাইগোটিন বুঝাই দেবে, জাইগোটিনে কি হবে? জোড়া, জাইগোট জোড়া। জাইগোট মানে কি? শুক্রাণু ডিম্বাণু মিলে দুইটা মিলে জাইগোট। তো এখানে এরকম জোড়া জোড়া, তো জাইগোটিনে জোড়া বাঁধবে। জোড়ার বাঁধার প্রক্রিয়াটাকে বলি সিন্যাপসিস। এবং এই জোড়াটাকে কি বলা হয় বলো তো? এই জোড়াটাকে বলা হয়, এই জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। এই জোড়াটাকে আমরা কি বলি? বাইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে বাইভ্যালেন্ট হচ্ছে এর জোড়া। জোড়াকে আমরা কি বলবো বলো তো? এই জোড়াকে বাইভ্যালেন্ট বলা হয়, জোড়াকে বাইভ্যালেন্ট বলি। ঠিক আছে, তাহলে এই জোড়াটাকে আমরা কি বলবো বলো তো?
এই জোড়াটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এটা লাগবে না, এগুলো তোমাদের আসে। তো জোড়াটাকে আমরা বাইভ্যালেন্ট বলবো, অর্থাৎ এইখানে যেই জোড়াটা দেখতেছো বা এই জোড়াটাকে দেখতেছো, এই জোড়াটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বাইভ্যালেন্ট। বাই ডাবল, ঠিক আছে, জোড়া। সবাই আশা করি মোটামুটি এই পয়েন্ট পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো। বলো তো। ওকে, গুড। হলো সবাই? এটা আমার মনে হয় বুঝে গেছো। এবারে সব প্যাকাইটিন, প্যাকাইটিনটা ইম্পর্টেন্ট। প্যাকাইটিনে তুমি দেখবা এইখানে কি ঘটে। এই যে আমরা বারবার বলতেছিলাম যে এইখানে যে কিছু শব্দ আসে, দেখো যে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড, এই দুইটার ব্যাপার আমি তোমাদেরকে একটু বুঝাই, ঠিক আছে? সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড একটু বুঝো। দেখো, ধরো ক্রোমাটিড কি? এই যে ক্রোমোজোমের বাহুগুলো যখন খণ্ডিত হয় এটাকে ক্রোমাটিড বলে। অর্থাৎ ধরো এখানে একটা এই যে এরকম আছে, তাহলে এই যে এক একটা অংশকে আমরা কি বলি? এদেরকে এক একটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড, ঠিক আছে, ক্রোমাটিড। এই যে ক্রোমাটিড, ধরো এই দুইটা একই ক্রোমোজোমের ক্রোমাটিড না? এটা একটা ক্রোমাটিড, এটা একটা, দুইটা একই ক্রোমোজোমের ক্রোমাটিড। সো এই জন্য এটাকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। এটাকে কি বলে? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, এটাকে কি বলে? সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, এখন এরকম আরেকটা আছে, ধরো এরকম। এখন দেখো তো, এই যে এটা আর এটা, এরা কি দুইজন একই ক্রোমোজোমের? না, দুইজন দুই রকম, তাই না? দুইজন দুই রকম। সো এইটা আর এইটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? নন সিস্টার। কারণ কি? মানে ওরা মনে রাখবে এইভাবে যে ওরা দুইজন দুই মায়ের, তাহলে ওরা তো আপন বোন না, ওরা নন সিস্টার, কাজিন, তাই না? তো ওরা হচ্ছে দুইজন দুইজনের। সো নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড বলে, ঠিক আছে? এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। সবাই বুঝছো? তাহলে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড। ইজ ইট ক্লিয়ার সবাই? দেখো, তাহলে আমরা এখন যেটা ঘটবে এই প্যাকাইটিন ধাপে আমার যেটা ঘটে, যে এই যে নন সিস্টার ক্রোমাটিডগুলো আছে না, এই যে দুইটা, এদের মধ্যে এরকম একটা গঠন হয় এক্স আকৃতির। ওরা নিজেদের মধ্যে জিন আদান প্রদান করে। তাহলে তুমি এখন দেখবা এই যে প্যাকাইটিনে এসে, প্যাকাইটিন যে ধাপ, এই প্যাকাইটিনে এসে কি হয়েছে? প্যাকাইটিন এখানে এসে টেট্রাড। প্রথম কথা বলছে আমাকে, দেখো এইভাবে একটু ছবি আঁকি। তোমরা কিন্তু এগুলাতে ছবি আঁকবা সৃজনশীল অ্যান্সার করার টাইমে। বায়োলজির এগুলাতে ছবি ছাড়া কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? ওকে, সো প্রথমে টেট্রাড তৈরি হয়। এটার মানেটা কি ভাইয়া? এই যে আমরা একটু আগে দেখলাম না, এই যে ক্রোমাটিড হইলো, দেখো ক্রোমোজোমগুলো ভাগ হইলো ক্রোমাটিড। এখানে একটা দিলাম, এখানে আরেকটা। এবার তুমি দেখবা আস্তে আস্তে কি ঘটে। দেখো দুইটা দুই রকম দিলাম, মানে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম, এটা বুঝাইছে। ওকে, ওরা কিন্তু হোমোলোগাস, জোড়া, ওই যে জোড়া বাদ ছিল না, বাইভ্যালেন্ট ওরাই। তো এখন তুমি এখানে দেখো, এই জায়গায় এখানে দুইটা ক্রোমাটিড, এখানে দুইটা ক্রোমাটিড, এদেরকে একত্রে আমরা কি বলি? এদেরকে একত্রে বলা হয় টেট্রাড। এদেরকে একত্রে কি বলবো? টেট্রাড। টেট্রা মানে কি? চার। তাহলে এদেরকে একত্রে আমরা কি বলবো? টেট্রাড। এদেরকে একত্রে আমরা কি বলি? টেট্রাড বলে থাকি, ঠিক আছে? এদেরকে একত্রে আমরা কি বলে থাকি? টেট্রাড বলে থাকি। তাহলে এটা হলো টেট্রাড। এটা কি? টেট্রাড। এরপরে দেখো নন সিস্টার ক্রোমাটিড, এরা কি করে? কায়াজমা তৈরি করে। তাহলে এখানে আমার আরেকটা কথা কি? কায়াজমা, একটা মেইন কথা, কায়াজমা। ওইখানে ছিল টেট্রাড, তাহলে এখানে কি? কায়াজমা। কায়াজমা কি? একটা এক্স আকৃতির গঠন। এই যে তুমি এখানে একটু খেয়াল করো তো,
এই জায়গায় দেখছো একটু এরা দুইজন দুইজনের সাথে এরকম মিশে গেছে, দুইটা ক্রোমোজোম একটা একটার সাথে অভিলেপন করছে, হ্যাঁ এরকম ক্রস একটা গঠন তৈরি করছে। এই যে এখানে দেখো এই যে ক্রস আকৃতির এই গঠনটা, এইটাকে বলে কায়াজমা। এটাকে কি বলে? কায়াজমা। ঠিক আছে, তাহলে এই যে কায়াজমা হইলো, এই কায়াজমা হওয়ার লাভ কি? এখন যেটা ঘটবে, এই ক্রোমোজোমের জিন এইটাতে যাবে, এই ক্রোমোজোমের জিন এটাতে যাবে, দুইটা দুই দিকে যাবে। দুইটা কোন দিকে যাবে? দুই দিকে যাবে। ঠিক আছে, দুইটা দুই দিকে যাবে। তাহলে আমার কায়াজমাতে কি হলো? এটা কায়াজমা কি? কায়াজমা হচ্ছে একটা গঠন। এই যে ওরা এক্স আকৃতির এরকম একটা গঠন করলো, এক্স আকৃতির একটা গঠন করলো। এরপরে কি হয়েছে? এবার দুইটা বিনিময় করলো, জিন বিনিময় করছে, একজনেরটা আরেকজন, মানে সবুজেরটা ওর কাছে, ওরটা সবুজের কাছে, সাদাটা সবুজ, সবুজেরটা সাদা। যেমন তুমি এই ছবিটাতে দেখলেও বুঝবা, এই ছবিটাতে দেখো লাল আর সবুজ ক্রোমোজোম ছিল, এই লালের কিছু অংশ সবুজে চলে গেছে, আর দেখো সবুজের কিছু অংশ লালে চলে গেছে। তার মানে ওদের মধ্যে জিন আদান প্রদান হয়েছে। এই যে জিন আদান প্রদান ঘটে, এই যে জিন আদান প্রদান ঘটে, এই ঘটনাটাকে আমরা বলি ক্রসিং ওভার। এই ঘটনাটাকে কি বলে? ক্রসিং ওভার। অর্থাৎ এইখানে এই যে যাদের মধ্যে কায়াজমা হইল, এই যে কায়াজমা হইল, এই কায়াজমা তাদের মধ্যে কি হয়? জিন বিনিময় ঘটে। সো তখন এটাকে আমরা বলি ক্রসিং ওভার। তিনটা ব্যাপার মাস্ট। এক, টেট্রাড তৈরি হয়েছে, এই যে দুইটা ক্রোমোজোমের চারটা ক্রোমাটির একই সাইডে, এই চারটাকে একসাথে টেট্রাড বলে। এরপরে কি হয়েছে? নন সিস্টার ক্রোমাটিড, এই যে দুইটা সবুজ আর সাদা, এরা দুইজন মিলে একটা গঠন তৈরি করছে কায়াজমা। দুইটা ক্রোমাটিড মিলে, নন সিস্টার ক্রোমাটিড মিলে কায়াজমা তৈরি করছে। এই কায়াজমার মাধ্যমে কি হইল? এবার ওরা একজনের জিন আরেকজনের কাছে চলে যাবে, অর্থাৎ জিন বিনিময় হবে। এই ঘটনাটাকে আমরা বলি ক্রসিং ওভার। ক্রসিং ওভার, হ্যাঁ, ক্রস হয়েছে, একজনেরটা আরেকজনের ক্রস হয়েছে। সো এইটুকু কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এবং এই ঘটনাটাই, এটা দিয়ে তোমাদেরকে বিভিন্ন উদ্দীপক দিবে, এবং বিভিন্ন উদ্দীপক দিয়ে তোমাকে এটা লিখতে বলবে। ঠিক আছে, তোমাকে এটা বৈশিষ্ট্য, এটা ছবি সহ এই যে জিনিসটা তোমাকে একটু উল্লেখ করতে হবে, হ্যাঁ, উল্লেখ করতে হবে। সো এইটা সিকিউতে ভাইয়া 5 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক আসে, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা। এখন আসো ডিপ্লোটিন। এবার কি হয়? প্যাকাইটিন তো হইলো, ডিপ্লোটিনটা মাঝে মাঝে আসে। সো এটা একটু 2 স্টার হিসাবে একটু শিখে রাখবা। ডিপ্লোটিন, তো আমরা লেপটোটিন দেখলাম, জাইগোটিন দেখলাম, প্যাকাইটিন দেখলাম, ডিপ্লোটিন। এখন কি হলো? ওদের তো আদান প্রদান হয়ে গেছে, ক্রসিং ওভার হয়েছে। এবার ওদের মধ্যে আস্তে আস্তে একটু বিকর্ষণ শুরু হবে। দুজন, এই যে এতক্ষণ ওরা এমন ছিল না, এমন ছিল, এতক্ষণ ওরা কেমন ছিল, এমন ছিল, এবার ওদের মধ্যে আস্তে আস্তে বিকর্ষণ হবে, আস্তে আস্তে বিকর্ষণ, দূরে চলে যাবে। কাজ তো হয়ে গেছে, জিন আদান প্রদান হওয়ার এটা হয়ে গেছে। সো এখন ওরা কি হবে? দুইটা দুই দিকে যাবে। ওকে, সো দেখো বাইভ্যালেন্টের মাঝে বিকর্ষণ শুরু হয়, ওদের মধ্যে কি হয়? বিকর্ষণ শুরু হয়, ওদের মধ্যে কি হয়? বিকর্ষণ শুরু হয়। ফাইন, এরপরে কি বলছে? কায়াজমার মধ্যে লুপ তৈরি হবে। এবার ওদের মধ্যে এই যে দেখো এরকম, হ্যাঁ, এরকম লুপ তৈরি হবে, এই যে এদিক থেকে, হ্যাঁ, এদের যে কায়াজমাগুলো হবে এখানে লুপ, এরকম লুপের মতো সৃষ্টি হয়। ওকে, এবং আস্তে আস্তে তারা কিন্তু দূরে সরে যেতে থাকে, প্রান্তের দিকে হতে থাকে, প্রান্তীয়করণ। হ্যাঁ, দেখো জাস্ট ওদের বিকর্ষণ হচ্ছে, দুজন একটু দূরে সরে যাচ্ছে মাঝখান থেকে। হ্যাঁ, ওকে, এখন এই জায়গায় একটা ব্যাপার, যখন এই লুপগুলা এরকম ওরা আস্তে আস্তে দূরে যেতে থাকে, এরকম দেখো লুপ 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণ করে থাকে। এই জায়গায় একটু খেয়াল করো। ধরো লুপটা যখন এরকম, এই যে এরকম, ধরো এখানে দুইটা কায়াজমা আছে, দুইটা কায়াজমা এইভাবে আছে, তাহলে ওদের মধ্যে তখন অ্যাঙ্গেলটা কেমন হবে বলো তো? এখানের অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, রাইট? আর যদি এমন হয় যে একটা কায়াজমা ধরো এরকম আছে, হ্যাঁ, এখন ওদের মধ্যে একটাই কায়াজমা, দুইটা না, এখানে যেমন ধরো দুইটা কায়াজমা, সো ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। এখন ধরো একটা কায়াজমা যদি হয়, তাহলে অ্যাঙ্গেলটা কত? এটার অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রি। তার মানে লুপ কিছু অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। লুপ 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হতে পারে। বুঝা গেল? তাহলে 90 ডিগ্রি হচ্ছে
এই যে যদি দুইটা লুপ হয়, যদি এরকম দুইটা লুপ হয় তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। যদি একটা লুপ হয়, এই যে দেখো একটা লুপ, এই যে এরকম, মানে একটা লুপ বলতে মানে একটা কায়াজমা এরকম অবস্থা, তাহলে অ্যাঙ্গেল কত ওদের মাঝখানে? এই যে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। জাস্ট এই কথাটুকু একটু মাথায় রাখবা। ওকে, দ্যাটস ইট। এনি মোর প্রবলেম? দেখো ইজি করে আমি জাস্ট যে কথাগুলো এখানে ইম্পর্টেন্ট, ওরা বিকর্ষণ হচ্ছে, বিকর্ষণ হওয়ার সময় এরকমও হইতে পারে, লুপটা এরকমও হইতে পারে, তাই না? তো যদি এরকম হয় তখন অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি এগুলা, আর যদি এরকম হয়ে যায় তখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। কারেক্ট? আচ্ছা, এখন আসো, তাহলে ডিপ্লোটিন আমাদের হয়ে গেছে। ডায়াকাইনেসিস কি? প্রোফেজের লাস্ট ধাপ। ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণ চলতে থাকবে, ওরা আস্তে আস্তে এরা আবার ক্রোমাটিডগুলো আলাদা করে স্পষ্ট দেখা যায় না, নিউক্লিওলাস এরা বিলুপ্ত হওয়া শুরু করে। এগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, সিকিউতে এগুলা মানে ডিপ ডায়াকাইনেসিস ওই এগুলা তোমাদের এত এগুলা দেয় না, সচরাচর দেয় না। সো এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। তাহলে আমাদের কি এখানে আস্তে আস্তে ওরা দূরে, আরো দূরে সরবে, দূরে চলে যাবে। এই যে দেখো ওরা আরো দূরে চলে যাবে এবং নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করবে। এখন এরপরে মেটাফেজ 1, এটাও তেমন আসে না, মেইন জিনিস আসে প্রোফেজ 1-এর প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, এগুলো মেইনলি আসে, বুঝছো? ওকে, সো এখন মেটাফেজ 1-এ, প্রোফেজ 1 শেষ, মেটাফেজ 1-এ কি হবে দেখো, আমি জাস্ট একবার বলে যাই যে ক্রোমোজোমগুলো কি হবে? ট্র্যাকশন ফাইবারে যুক্ত হবে এবং ওরা স্ব মেরুর দিকে থাকে, সেন্ট্রোমিয়ারগুলো। এই যে দেখো ওদের এগুলো সেন্ট্রোমিয়ার, দেখছো? এই যে সেন্ট্রোমিয়ার দেখছো? এরা কি এখন আপাতত মেটাফেজ 1-এ ওরা বিষুবীয় অঞ্চলের দিকে আছে। বিষুবীয় অঞ্চলের দিকে এই জোড়াগুলা দেখো এইভাবে মুখ করে আছে, এভাবে মুখ করে আছে জোড়াগুলা, দেখছো? এভাবে। আচ্ছা ফাইন, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলা অবস্থান করলো, জোড়া, এই যে জোড়াগুলা দেখো এইভাবে অবস্থান করছে, এভাবে এক জোড়া, এখানে এক জোড়া, এইভাবে অবস্থান করছে। এখন এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, খেয়াল করবা। আমরা মাইটোসিসে পড়েছিলাম ওদের মাঝখানের ওই যে গোল সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়, এখানে সেন্ট্রোমিয়ার ভাগ হবে না, এখানে যেটা হবে এই জোড়াটাই ভাগ হয়ে যাবে। দেখো এই যে এখানে এতক্ষণ জোড়া জোড়া আমরা দেখতেছিলাম, এই জোড়াটা কি হবে? ভাগ হয়ে যাবে। তো এই যে এর পরের ধাপ অ্যানাফেজ 1, হ্যাঁ, অ্যানাফেজ 1-এ দেখো বাইভ্যালেন্ট আলাদা হয়, অর্থাৎ ক্রোমোজোম জোড়া ছিল এতক্ষণ এরকম, এবার দুইটা দুই দিকে চলে গেছে। দুইটা যখন দুই দিকে চলে গেছে, এই যে দেখো ওরা মেরুমুখী চলন, এবং ফাইনালি যেটা ঘটবে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। তাহলে দুইটা দুই দিকে চলে গেল, জোড়াটা ভেঙে গেল, তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, গট ইট? ইজি। এগুলো কিন্তু সৃজনশীলে এত দেয় না, মানে আমি জাস্ট তোমাদেরকে একটু রিলেট করে বুঝাই দিলাম যে ফাইনালি কি হইলো, অ্যানাফেজে 1-এ এসে ক্রোমোজোমের জোড়াটা ভেঙে গেল, ভেঙে অর্ধেক হয়ে গেল। তাহলে যদি বলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? অ্যানাফেজ 1 ধাপে। কোন ধাপে? অ্যানাফেজ 1 ধাপে। মনে থাকবে এটা। এবার আসো এইখানে আমাদের কি বলছে, লাস্ট টেলোফেজ। টেলোফেজ 1-এ কি হবে? ওই যে নর্মাল জলযোজন, দেখো জলযোজন, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস ওরা আবার ফেরত আসে, ওই যে আগের মতো মাইটোসিসের মতোই, যে নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা আসবে, জলযোজন ঘটবে, ক্রোমোজোমগুলো আবার সুতার মতো হয়ে যাবে, তাই না? ক্রোমোজোমগুলা আবার সুতার মতো হয়ে যাবে। তো এরা দেখো এই যে দুইটা সব আগের মতো হয়ে গেল, দুইটা দুই দিকে চলে গেল, এবং মাঝখানে এরপরে কি হবে? এখানে একটা কোষ প্লেট হবে, কোষ প্লেট হয়ে দুইটা দুই দিকে আলাদা হয়ে যাবে। মাঝখানে এখানে কি হবে? একটা কোষ প্লেট হবে, এই কোষ প্লেট দিয়ে দুইটা ভাগ হয়ে গেল, কোষ প্লেট দিয়ে কি হয়ে গেল? দুইটা ভাগ হয়ে গেল, দুইটা দুই দিকে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমার টেলোফেজ, এইটা হচ্ছে টেলোফেজ দিয়ে আলাদা হয়ে গেছে। গট ইট? এখন দেখো আমরা আরেকটা, তাহলে আমরা মায়োসিসের ব্যাপারটা বুঝলাম, দুইটা হয়ে গেল, দুইটা হ্যাপ্লয়েড হয়ে গেল। এরপরে মায়োসিস 2-এ আবার কি হবে? ওই মায়োসিস 2 এক ধরনের মাইটোসিস। মায়োসিস 2 কি? এক ধরনের মাইটোসিস। সো এইখানে ওরা দুইজন দুই দিকে চলে গেল, দুইটা কি হইলো? দুই দিকে চলে গেছে, তাই না? তো হ্যাপ্লয়েড হইলো, হ্যাপ্লয়েডগুলো আবার মায়োসিস 2-এর মাধ্যমে দুইটা হ্যাপ্লয়েড থেকে 4টা হ্যাপ্লয়েড হবে, এটাই। সো মায়োসিস 2 এক ধরনের মাইটোসিস, মায়োসিস 2 এক ধরনের কি? মাইটোসিস। ওকে, এখন তুমি দেখো মায়োসিসের প্রয়োজনীয়তা, মায়োসিসের প্রয়োজনীয়তা। তো মায়োসিসের প্রয়োজনীয়তাটা কি? হ্যাঁ,
হ্যাঁ, মায়োসিসের প্রয়োজনীয়তাটা কি দেখো, এখানে জনন কোষ সৃষ্টি কি হবে, জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি। তাহলে আমরা এই যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কি হয় এই যে মায়োসিস সবসময় হয় মনে রাখবা জনন মাতৃকোষে। সো মাতৃকোষে গিয়ে কি হয়, মায়োসিস বিভাজন হয়, তখন আমাদের এই হ্যাপ্লয়েড, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয়। সো এটা একটা পয়েন্ট, জনন কোষ তৈরি। ওকে ফাইন। দ্বিতীয় পয়েন্টে কি বলছে দেখো, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব। তাহলে দেখো ক্রোমোজোমটা সবসময় কিন্তু কি থাকে, ধ্রুব থাকে। মানে ধরো তোমার ক্রোমোজোম ডিপ্লয়েড ছিল, তোমার বাচ্চারও কিন্তু ডিপ্লয়েড, তোমার বাবারও ডিপ্লয়েড ছিল। তার মানে এই যে দেখো ক্রোমোজোমটা যদি এই 2n আছে, কখনো কি হয়েছে যে তোমার বাবার 2n তোমার 4n, তোমার বাচ্চার 8n, এরকম তো হয় না। আর এরকম হইলেই তো ঝামেলা হইতো। তো এই যে দেখো মায়োসিসের জন্য তোমার বাবারও যা ক্রোমোজোম ছিল, তোমারও তা, এবং তোমার বাচ্চারও তা। মায়োসিস যদি না হইতো তাহলে কি হইতো জানো, তোমার শুক্রাণুগুলা হইতো ডিপ্লয়েড, তাহলে তোমার স্ত্রী তারও ডিপ্লয়েড ডিম্বাণু, তাহলে ডিপ্লয়েড ডিম্বাণু ডিপ্লয়েড শুক্রাণু মিলে 4n হয়ে যেত। কি হইতো, 4n। তাহলে এটা আরো ঝামেলা না, 4n হয়ে গেছে। তো এটা হইতো 4n হইতো, বুঝা গেছে? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, 4n। তাহলে এই যে দেখো 4n যেন না হয়, ক্রোমোজোমটা যেন আমার 2nই থাকে, সেজন্য আমাদের মায়োসিস। আচ্ছা গেল, এটা হয়ে গেছে। 3 নম্বর পয়েন্টে বলছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। এটাও পয়েন্ট করে লিখবা, এগুলো এরপরে এক্সপ্লেইন করবা, তোমরা লিখবা যে হ্যাঁ কি হয়েছে এরকম। প্রজাতির স্বকীয়তা, প্রত্যেকটা প্রজাতির ধরো একটা ক্রোমোজোম সংখ্যা আছে, তাহলে মানে এই যে এটার মাধ্যমে কি হয় দেখো, সে তার প্রজাতির স্বকীয়তাটা, ধরো একটা আমার কি আমার ধরো 46টা ক্রোমোজোম, কবুতরের 80টা, পেঁয়াজের ধরো 16টা। এখন এই যে এরকম, হ্যাঁ, তোমার এক একটার এক এক ক্রোমোজোম, এক একটার এক এক ক্রোমোজোম, এটা কিন্তু বজায় রাখতেছে। কবুতরের 80টা কিন্তু ওর প্রত্যেকটা কবুতরেই কিন্তু 80টা ক্রোমোজোম। সো এই যে প্রত্যেকটা প্রজাতির স্বকীয়তা মানে কি, নিজস্বতা, এটাকে বজায় রাখতেছে। এরপরে আসো বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, এই যে ক্রসিং ওভার হয় না, জিনের বিনিময় হয়। তার মানে দেখো তোমার বাবার থেকে তুমি একটু আলাদা, তোমার থেকে তোমার ছেলে একটু আলাদা হবে, এভাবে করে বৈচিত্র্য থাকে, একটা কি থাকে, বৈচিত্র্যতা থাকে। গ্যামেট সৃষ্টি, কি বলছে, গ্যামেট, পুংগ্যামেট। এই যে নিম্ন শ্রেণীর প্রাণীগুলোতে কি হয়, পুংগ্যামেট তৈরি হয়, স্ত্রী গ্যামেট তৈরি হয়। এই গ্যামেটগুলো কিভাবে হয়, মায়োসিসের মাধ্যমে। ওকে, এরপরে দেখো জনুক্রম, কি বলছে, তাহলে এখানে 4 5 6 জনুক্রম। জনুক্রম, তো জনুক্রমে আমার এই জায়গায় খেয়াল করো, জনুক্রমে কি কি বলছে, জনুক্রমে বলছে যে একটা থেকে, খেয়াল করো, ধরো এই যে হ্যাপ্লয়েড থাকে, হ্যাপ্লয়েড থেকে তার জীবনচক্রে একবার ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড হয়, তাহলে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, এই যে পর্যায়ক্রমিক চক্রটা, এটাকে বলে জনুক্রম। এটা কি বলে, জনুক্রম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি, আমরা এখানে দেখলাম যে জনুক্রম জিনিসটা কি। এই যে হ্যাপ্লয়েড হয়, একটা ধরো তোমার জীবনে কিছু সময় হ্যাপ্লয়েড, ওই যে শুক্রাণু, তারপর আবার এটা জাইগোট হয়, ডিপ্লয়েড, আবার তুমি হও জাইগোট থেকে তুমি হচ্ছে বড় হইতেছো, তোমার ভিতরে আস্তে আস্তে আবার শুক্রাণু হচ্ছে, আবার হ্যাপ্লয়েড। তার মানে জীবনচক্রে এটা চলতে থাকে। তাহলে জনুক্রমে মায়োসিসের অবদান আছে। মায়োসিস যদি না হইতো তাহলে হ্যাপ্লয়েড হইতো, হইতো না। তার মানে মায়োসিস হওয়ার জন্যই জনুক্রমটা হইতে পারতেছে, মানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই ঘটনাটা ঘটতে পারতেছে। আচ্ছা, এরপরে দেখো ইম্পর্টেন্ট মেন্ডেলের সূত্র, আমরা মনে রাখবো মেন্ডেলের সূত্রে না এই মায়োসিসের ব্যাপারটা আছে। মেন্ডেল বলছে যে তার এই যে গ্যামেটগুলো অর্ধেক হয়, জোড়াটা ভেঙে আধা হাফ হাফ হয়ে যায়। সো এই যে মেন্ডেলের সূত্রে এখানে কি হয় বলছে যে জিন জোড়া ভাঙে, কি হয়, জিন জোড়া ভেঙে যায়। তো জিন জোড়া যে ভেঙে অর্ধেক হবে, তাহলে এটার কিভাবে হয়, মায়োসিসের জন্য হয়। জিন জোড়াটা যে ভেঙে অর্ধেক অর্ধেক হবে, এটা কেন হয়, মায়োসিসের জন্য। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে মায়োসিসের প্রয়োজনীয়তা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি মায়োসিসের প্রয়োজনীয়তা।
তো আমার মনে হয় মায়োসিসের প্রয়োজনীয়তা তোমাদের সিকিউতে এটা 5 স্টার একটা টপিক সিকিউ এর জন্য, এটা ভালো করে দেখবা ভাইয়া, ভালো করে দেখবা। এগুলো প্রত্যেকটা পয়েন্ট লিখে লিখে তুমি যদি একটু ব্যাখ্যা করো, তাহলে তুমি বুঝে যদি এরপরে এটা ব্যাখ্যা করো যে কি কি তৈরি হচ্ছে, কোথায় কি, হ্যাঁ, কোথায় মেন্ডেলের সূত্রে, জনুক্রমে কিভাবে, এগুলো যদি একটু বুঝে লিখো তুমি ভাইয়া পুরো নাম্বার পাবা। হ্যাঁ, এগুলো একটু পয়েন্ট করে লিখবা, পয়েন্ট করে লিখবা। এখন আরেকটা মাইটোসিস, এটা আরেকটা ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। মাইটোসিস ও মায়োসিসের পার্থক্য, মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য খুব আসে, খুবই আসে। যে এটার পার্থক্যটা কি বলো। আচ্ছা, তো আমরা এইখানে কতগুলো পয়েন্ট রাখছি, দেখো তুমি এইটা ভাইয়ার এটা কপি করতে পারো, ঠিক আছে, ভাইয়ার এটা কপি করতে পারো, বা তুমি বইও আছে তোমাদের ওইখানেও পাবা, বাট ভাইয়ার স্লাইডটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। প্রথমে বলছে স্থান, খেয়াল করো কোথায় ঘটে মাইটোসিস, কোথায় ঘটে মাইটোসিস, ঘটে আমাদের দেহকোষে। মাইটোসিস কোথায় ঘটে? আমাদের দেহকোষে। আর মায়োসিস কোথায় ঘটে? আমাদের, দেখো মায়োসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে। মায়োসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে মায়োসিস ঘটে। ওকে, এরপরে আসো অপত্য কোষের সংখ্যা। কি বলছে? অপত্য কোষের সংখ্যা। এখানে কি হয়? মায়োসিসে দুইটা হয়, দুইটা অপত্য কোষ তৈরি হয়। একটা মায়োসিসে কি হয়? দুইটা অপত্য কোষ তৈরি হয়। এখানে কয়টা? চারটা তৈরি। এখানে চারটা অপত্য কোষ, চারটা অপত্য কোষ তৈরি হবে। ওকে, তারপরে কি বলছে দেখো, ক্রোমোজোম সংখ্যা কি হয়? আমরা কি বলছি? মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এখানে কি থাকে? ক্রোমোজোম সংখ্যা সমান। কিন্তু এই ক্রোমোজোম সংখ্যাটা মায়োসিসের বেলায় কি হয়? অর্ধেক হয় না? তাহলে কি হয়? অর্ধেক। এভাবে করে করে নিজেই দেখবা, নিজেই পয়েন্টগুলো বানাইতে পারবা। হ্যাঁ, নিজেই পয়েন্ট বানাইতে পারবা, অর্ধেক। এবার দেখো এই যে সিন্যাপসিস, মনে আছে সিন্যাপসিস কি? জোড়া বাঁধার প্রক্রিয়া। ওই যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে, সিন্যাপসিস। তো এই সিন্যাপসিসটা এখানে কি ঘটে? মাইটোসিসে ঘটে না। মাইটোসিসে এটা ঘটে না, মায়োসিসে সিন্যাপসিস ঘটে। ক্রসিং ওভার, ওই যে জিনের বিনিময়, জিনের বিনিময়, এটা কি মাইটোসিসে ঘটে? মাইটোসিসে কিন্তু এই ক্রসিং ওভারটা ঘটে না, মানে জিনের বিনিময়টা ঘটে না, কিন্তু এইখানে ঘটে, ক্রসিং ওভার ঘটবে। বিবর্তন, এই মাইটোসিসে তো কাজ কি? মাইটোসিসের কাজ হচ্ছে বৃদ্ধি করা, বাড়ানো, সংখ্যা বাড়ানো, ক্ষতস্থান পূরণ করা, এগুলো হচ্ছে মাইটোসিসের কাজ। তো মাইটোসিস এই বিবর্তনে, পরিবর্তনে মাইটোসিসের অবদান নাই। সো এখানে বিবর্তনে অবদান নেই, অবদান নেই। আর এখানে ওর অবদান আছে, বিবর্তনে মায়োসিসের অবদান আছে, মাইটোসিসের কোনো অবদান নেই। আচ্ছা, ইন্টারফেজ পর্যায়, ইন্টারফেজ পর্যায় এটার কথা এখানে। আচ্ছা, ইন্টারফেজ পর্যায়ে যদিও তোমাদের এত লাগবে না, ইন্টারফেজ পর্যায়ে এটা নিয়ে এত লেখা লাগবে না, কমনগুলো রাখো, কমনগুলো রাখো, ইন্টারফেজ দরকার নেই, কঠিন করার দরকার নেই। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন কি হয় বলো তো? ডিএনএ রেপ্লিকেশন এখানে কি হবে? তো মাইটোসিসের এদের ডিএনএ রেপ্লিকেশন ঘটতেছে, মায়োসিসে ডিএনএ রেপ্লিকেশন ঘটতেছে এস ধাপে। এখানে কি ওর ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে কোথায়? মাইটোসিসে এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন ঘটতেছে, ঠিক আছে, এস ধাপে ঘটতেছে, এই কথা। আচ্ছা, এখানেও এস ধাপে ঘটতেছে। মেন্ডেলের সূত্র এখানে প্রয়োজন নাই, অবদান নাই, মেন্ডেলের সূত্রে ওর অবদান নাই। হ্যাঁ, এখানে অবদান আছে, মেন্ডেলের সূত্রে ওর অবদান আছে। তো এই কমন কয়েকটা পয়েন্ট যদি তুমি একটু ভাগ করে লিখে দিতে পারো, তাহলে তোমার হয়ে যাবে। তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে আমরা কতগুলো, এটা বইতেও আছে, তোমাদের বইতেও পাবা, বাট আমি বলে দিলাম মাইটোসিস মায়োসিস আমরা অলরেডি আলোচনা করেছি। তো সেই আলোচনার প্রেক্ষিতেই তুমি ইজিলি 7-8টা পয়েন্ট এমনিই লিখতে পারবা। এই যে ধরো আরেকটা পয়েন্ট দিবা, আমি কি বলি, আরেকটা পয়েন্ট দিবা যে গুণগত বৈশিষ্ট্য বজায় রাখা, মাইটোসিসে বজায় রাখে, মায়োসিস গুণগত বৈশিষ্ট্য বজায় রাখে না। হয়ে গেল আরেকটা পয়েন্ট। ওই যে প্রয়োজনীয়তা যেগুলো পড়ছে এগুলো দিয়েই পয়েন্ট বানাইতে পারবা। তারপরে যেমন ধরো আমি বললাম ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান পূরণ সেটাতে কি? তাহলে লিখবা মাইটোসিস ক্ষতস্থান পূরণ করে, মায়োসিস ক্ষতস্থান পূরণ করতে পারে না। হইল। এরপরে বলবা যে তোমার ওই যে, হ্যাঁ, তোমার যে বলবে, আরে কি মাথায় আসলো, আরেকটা ইম্পর্টেন্ট,
ও ইয়েস, প্রজাতির স্বকীয়তা রক্ষা। হ্যাঁ, প্রজাতির স্বকীয়তা রক্ষা। মাইটোসিস স্বকীয়তা রক্ষায় কাজ করে না, মায়োসিস প্রজাতির স্বকীয়তা রক্ষায় কাজ করে। তাহলে ওই যে আমরা যেগুলা কাজগুলো পড়েছি না, কাজগুলা দিয়েই তুমি কিন্তু এবার পার্থক্য ইজিলি, এটা মুখস্থ করার কোনো কিছু নাই ভাইয়া। জাস্ট কি হয়েছে, মাইটোসিস কেমন, মায়োসিস কেমন, ওর প্রয়োজনীয়তা, ওর প্রয়োজনীয়তা, এগুলারে দিয়েই তুমি ইজিলি 8-10টা পয়েন্ট এখানে লিখেই দিতে পারবা। এটা তোমরা, আমি জানি তোমরা নার্সারি কেজির বাচ্চা না, সো তোমরা এগুলো এমনিই লিখতে পারবা। ক্রসিং ওভার, এটা আমরা অলরেডি বলছি, ক্রসিং ওভারে জেনেটিক তোমার হচ্ছে বিনিময়টা ঘটে, জিন বিনিময়টা ঘটে। এই যে এখানে আমরা দেখি, দেখো এই যে সবুজেরটা, এই যে দেখছো ওদের মধ্যে ওর জিন এখানে গেছে, ওর জিন এখানে গেছে, এটা হচ্ছে ক্রসিং ওভার। এটাকে কি বলে? ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার বলা হয়। ওকে, এখন এটার ফলাফল, এটার গুরুত্বটা অনেক আসে সিকিউতে 3 স্টার। হ্যাঁ, সিকিউতে এটা মাঝে মাঝে দেয় যে ক্রসিং ওভারের গুরুত্ব কি, এটা যে হইল লাভ কি। আচ্ছা দেখো, এখানে জিন বিনিময় হবে, বিনিময় ঘটে মোট কথা। এখন যখন এখানে বিনিময় ঘটবে, জিনের একটা আদান প্রদান হবে, বিনিময়গুলো ঘটবে, তখন আমার এই জায়গায় বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়। তাহলে একটা কি হয়? বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। ওকে, বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। আচ্ছা, বৈশিষ্ট্যের একটা পরিবর্তন আসলো, জিন বিনিময় হয়েছে, তাহলে ওদের মধ্যে একটা বৈশিষ্ট্যের পরিবর্তন আসছে। এই জিনিসটাকে প্রজনন বিদ্যায় ব্যবহার করা হয়। এই যে যারা এই প্রজনন নিয়ে গবেষণা করে তাদের ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক কাজ করায়। এরপরে আরেকটা কথা বলা হয় জেনেটিক ম্যাপিং, জিনের ম্যাপিং। হ্যাঁ, বা আমরা এইভাবে লিখি, হ্যাঁ দেখো, জিন ম্যাপিং, জিন ম্যাপিংয়ে এটা ব্যবহৃত হয়, জিন ম্যাপিংয়ে ব্যবহৃত হয়, জিন ম্যাপিংয়ে ব্যবহৃত এটা। এরপরে বলছে নতুন প্রকরণ তৈরি হয়। কি বলছে? নতুন প্রকরণ, নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হবে, নতুন একটা বৈশিষ্ট্য, নতুন একটা প্রকরণ ওর ভিতর থেকে তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন প্রকরণ। ক্রসিং ওভারে কি ঘটবে? নতুন একটা প্রকরণ তৈরি হবে। ধরো তোমার এটার মাধ্যমে নতুন একটা ভ্যারাইটি হতে পারে। হ্যাঁ, নতুন একটা প্রকরণ মানে কি? একটু ডিফারেন্ট একটা টাইপ, নতুন একটা টাইপ তৈরি হবে। তো এগুলা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। ঠিক আছে, এই গুরুত্বগুলো এগুলো মাঝে মাঝে দিতে পারে যে ক্রসিং ওভারের গুরুত্ব কি, এই যে জিন বিনিময় হলো লাভ কি। তো জিন বিনিময় হলো এর মধ্যে বৈশিষ্ট্য পরিবর্তন, এর মধ্যে বৈচিত্র্য পাওয়া যাবে। তাহলে বৈশিষ্ট্য পরিবর্তন হলে কি হবে? বৈচিত্র্য পাওয়া যাবে, বিভিন্ন বৈচিত্র্য পাওয়া যাবে, রাইট? তারপরে এখানে কি হবে? এটা প্রজনন বিদ্যায় ব্যবহৃত হয়, জিন ম্যাপিংয়ে ব্যবহৃত হয়। এরপরে নতুন, এখান থেকে নতুন প্রকরণ তৈরি হতে পারবে। এই পয়েন্টগুলো তখন একটু লিখে ব্যাখ্যা করতে হয় আর কি। তো এইসব আশা করি ক্রসিং ওভারের গুরুত্ব তোমাদের দিবে না, কপাল খারাপ হলে দিতে পারে। তো ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট সামারাইজ যদি আমি দুইটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মাইটোসিস, মাইটোসিসের মধ্যে প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সাথে করে আমার মাইটোসিসের গুরুত্ব। এবার সব মায়োসিস, মায়োসিসের মধ্যে মায়োসিসের প্রোফেজ একের যে ধাপগুলো, অর্থাৎ আমরা স্পেশালি জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এগুলো বেশি আসে। আর হচ্ছে তোমার মায়োসিসের প্রয়োজনীয়তাটা, এই প্রয়োজনীয়তা, মায়োসিস মাইটোসিসের প্রয়োজনীয়তা যদি ভুল করছো, বাস খাবা। আচ্ছা, আর যদি তুমি দুইটার প্রয়োজনীয়তা পারো, দুইটা নিয়ে পড়ো, তাহলে মাইটোসিস মায়োসিসের পার্থক্যটা তোমাকে মাঝে মাঝে দেয়। এটা ভাইয়া অলরেডি পড়ায় ফেলছি, এই পার্থক্যটা দেখে যাবা। ঠিক আছে, এটা বানাইতেই পারবা, আমার মনে হয় একবার দেখে গেলে এমনি বানাইতে পারবা। আগের গুলা যদি পারো, এই পার্থক্য বানানো বাচ্চাদের মতো ব্যাপার। আর লাস্টলি ক্রসিং ওভারের গুরুত্ব, এটা মাঝে মাঝে দিতে পারে, গতে একটু দিয়ে দিতে পারে বা ঘতে একটু বলতে পারে, এগুলো। তো আমার এই পিডিএফটা তোমার ক্যাপশনে পেয়ে যাবা, এবং পরবর্তীতে হৃদয় ভাইয়ের ডক্টর হৃদয় চ্যানেলে এটার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে তুমি এটার পিডিএফটা পাবা, সেখানে গিয়ে তুমি এটা ইউজ করতে পারো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বায়োবস ওয়ান শটের এই হৃদয় ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এখানে এমসিকিউ অনেক পাবা। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
ক্যাপশনও দিয়ে দিই।